আসসালামু আলাইকুম। আজকে ই-কমার্স লাইভ বুট ক্যাম্পের চতুর্থ ক্লাস। আমাদের 10 দিনে 1 লাখ টাকার চ্যালেঞ্জ ছিল এই সিরিজে। হোপফুলি আমরা এই টাইটেলটা চেঞ্জ করতে পারবো। আমি যদিও গ্রুপে বলছিলাম একটা পোস্টে যে আমরা 24 ঘন্টায় 1 লাখ টাকার সেলসের একটা চ্যালেঞ্জ নিব, যদিও আসলে এইটা আসলে খুব ক্রেজি চ্যালেঞ্জ। কারণ একদম ব্র্যান্ড নিউ একটা বিজনেস, যে বিজনেসটা শুরু করা হয়েছে মাত্র এই মানে আমাদের ক্লাসে গেল মাত্র 3টা। এই 3টার মধ্যে আমি আসলে অনেক থিওরি নিয়ে কথা বলছি। আসলে বিজনেস কিন্তু বিজনেস রান করার জন্য কিন্তু আমরা বেশি সময় দেই নেই, খুব সামান্য টাইম দেওয়া হয়েছে। সো এর মধ্যে অলরেডি আমরা এত বিগ একটা চ্যালেঞ্জ। যাই হোক, আমরা 10 দিনে নিছিলাম প্রথমত 1 লাখ টাকার চ্যালেঞ্জ, যেটা আসলে অনেকেই যখন আমাদের অ্যাড চলতেছিল তখন অনেকেই ট্রাস্ট করতেছিল না যে আসলে এটা কি বলে, স্ক্যাম কিনা, মানে এটা কিভাবে সম্ভব। সো যাই হোক, যারা অলরেডি বুট ক্যাম্পে আছেন তারা হয়তো জানেন। তো আমরা একটা ক্রেজি চ্যালেঞ্জ আজকে নিব, সেটা হচ্ছে 24 ঘন্টায় 1 লাখ টাকার সেল চ্যালেঞ্জ নিব। এই চ্যালেঞ্জটা যদিও যতটা সহজ ছিল, আপনারা অনেকেই ব্যাপারটাকে অনেক কমপ্লেক্স বানায় ফেলছেন। কিভাবে কমপ্লেক্স বানাইছেন সেটা আমি এক্সপ্লেন করবো, সমস্যা নেই। তৃতীয় ক্লাসে আমি যখন অ্যাড রান করি, আমি চেক করতেছিলাম যে কতজন, মানে অ্যাড লাইব্রেরিতে চেক করা যায় আসলে আমি যে প্রোডাক্টে অ্যাড রান করতেছিলাম এটার সার্চে কতগুলা পাচ্ছিলাম। বাট যখনই আমি সেল পোস্ট দিলাম যে আমাদের প্রায় 20,000 টাকা সেল হয়ে গেছে, এটা দেখার পরে আমি দেখলাম যে পুরাই চেঞ্জ, প্রচুর অ্যাড রান হয়ে গেছে সেম প্রোডাক্টের উপরে। সো আমি যেহেতু টার্গেটিং দেখাই দিছি, আমি যেহেতু প্রোডাক্ট দেখাই দিছি এবং বলেও দিছি এত টাকা সেল হয়েছে, সো সবাই কপি করছে। আমাদের ভিডিওগুলো যেহেতু মোটামুটি লাইভে অনেক কম দেখে এখন মানুষ, বাট লাইভে দেখলে অনেক ভালো। বাট তৃতীয় ক্লাসের ক্ষেত্রেও মনে হয় সব মিলে মেবি 90,000 প্লাস ভিউ হয়ে গেছে। আমি লাস্ট যতটুকু দেখছি ইউটিউবে সম্ভবত 10-12 হাজার ভিউ হয়েছে, অ্যান্ড আমার পেজ থেকে হয়েছে প্রায় 60,000 ভিউ, আর লাইভ ভিউ হয়েছে প্রায় 30,000-30,000-এর মতো সম্ভবত। আর গ্রুপ থেকেও তো ভিউ হয়েছে। সব মিলে অনেক মানুষ দেখে আমাদের ভিডিও। ডুপ্লিকেট আছে এখানে, বাট ইউনিক পিপল। তো তারা দেখা যায় যে অনেকেই যারা বিজনেস রানিং এ ছিল তারা সবাই এই সেম প্রোডাক্টের অ্যাড রান করে দিছে। তো যাই হোক, সমস্যা নাই, চ্যালেঞ্জটা একটু কঠিন হয়ে গেছে, প্রবলেম নেই, তাও আমি চেষ্টা করবো পসিবল। ওকে, আচ্ছা, প্রথমেই আমরা তাহলে চলে যাই তৃতীয় ক্লাসের অ্যাড রেজাল্ট অ্যানালাইসিস করি। আপনাদের আসলে অনেকেই চাইছিলেন যে অ্যাড রেজাল্টটা কি হবে সেটা দেখানোর জন্য। আমি একবার চিন্তা করছিলাম যে একটা ভিডিও করে দিব কিনা, পরে আবার মনে হলো যে না, আমি ভিডিও তো হয়তো গ্রুপে দিব, ওই গ্রুপে তো আর সবাই আসলে ওইভাবে থাকে না। সো অনেকে আছে ইউটিউব থেকে ভিডিও দেখে, তো ভাবলাম যে না, আমি গ্রুপে না দিয়ে এটা হচ্ছে আমি ক্লাসেই দেখাই, সেটাই বেটার হবে। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমরা টোটাল অ্যাড রান করছিলাম হচ্ছে কয়টা আমরা আচ্ছা, যদি কেউ কখনোই ওই যে আগের ভিডিওটা না দেখে এই ভিডিওটা দেখেন, তাদেরকে বলবো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, আদারওয়াইজ বুঝবেন না, কারণ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটার সাথে কানেক্টেড। সো এটা বেসিক্যালি হচ্ছে আমরা 2 নাম্বার ক্লাসে একটু সামার আপ করে নিই। 2 নাম্বার ক্লাসের লাস্টের দিকে আমি লাস্ট পার্টে আলোচনা করছিলাম ফেসবুক অ্যাড আসলে কিভাবে কাজ করে, বা ফেসবুক আসলে কতটা আমাদের সেলকে, মানে আমাদের সেল কতটা ফেসবুকের মর্জির উপর ডিপেন্ড করে বা ইচ্ছার উপর ডিপেন্ড করে। সো এটা আমি বেসিক্যালি থিওরিটা আলোচনা করছিলাম, এবং তৃতীয় ক্লাসে সেটা প্র্যাকটিক্যালি আমরা এটা করছি, এবং আজকে সেটার রেজাল্ট দেখবো যে আমরা যে থিওরিটা দেখে আসছিলাম সেটা প্র্যাকটিক্যালি বাস্তবতভাবে, মানে এটা কতটা বাস্তবসম্মত এবং কতটা প্র্যাকটিক্যালি ঘটে। আর এটা দেখে আসলে আপনাদের চোখ আসলে কপালে উঠবে, কারণ ফেসবুকে মানে এই ভুল মেথডে আসলে ম্যাক্সিমাম মানুষ অ্যাডভার্টাইজিং করে। সো আপনারা কি পরিমাণ টাকা ওয়েস্ট করছেন এতদিন, সেটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, রেজাল্টটা দেখলে। সো যাই হোক, আমরা এটা স্টার্ট করতেছি। ফার্স্ট অফ অল আমরা 4টা অবজেক্টিভের অ্যাড রান করছিলাম, আমরা একটা একটা করে যাই। প্রথমে আমরা দেখি হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। যদি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাই, আমরা অ্যাওয়ারনেসের 2টা অ্যাড রান করছিলাম। একটা হচ্ছে ম্যাক্স ইমপ্রেশন, আর একটা হচ্ছে ম্যাক্স রিচ। 2টা অ্যাড রান করছিলাম আমরা, এবং এগুলা বাজেট ছিল $5 করে। এবং এগুলাতে যখন মানে দেখেন, এখানে আমি কিন্তু ম্যাক্স সিলেক্ট করছি, হ্যাঁ, মানে টোটাল সর্বোচ্চ কতদিন চলছে সেটা সিলেক্ট হয়েছে। সো ম্যাক্সিমাম যে ডেট আছে সেই অনুযায়ী আমাদের টোটাল স্পেন্ড হয়েছে $4.20, আর এটাতে $4.19। তার মানে হচ্ছে $5 থেকে একটু কম স্পেন্ড হয়েছে। এবং আমরা যদি এখানে যাই, রেজাল্ট মানে কি, আমরা ফেসবুকের কাছে চাইছি যেহেতু রিচ, সো ফেসবুক রিচই দিছে, এটাতে ইমপ্রেশন দিছে, সো সমস্যা নেই। আমরা একটু এদিকে চলে আসি। প্রথমে আমরা দেখি যে এই ভিডিওটা কতজন মানুষ দেখছে। আচ্ছা, একটু বলি, আপনারা তো জানেন, আরেকবার রিপিট করি। আমরা বেসিক্যালি যেটা করছিলাম, আমরা বিভিন্ন অবজেক্টিভে অ্যাড রান করছিলাম একই প্রোডাক্টের, এবং
একই প্রোডাক্ট, একই অডিয়েন্স, সব সেম, আমরা কিছুই চেঞ্জ করি নাই, জাস্ট অবজেক্টিভ গুলো চেঞ্জ করছিলাম, এটাই, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। তো এটা চেঞ্জ না করে আমরা অ্যাড রান করছি এবং দেখবো এখন এই সবগুলার মানে টোটাল মানে 8টা অ্যাড ছিল, ওই 8টা অ্যাডের রেজাল্ট দেখবো। যেহেতু কোনো কিছু চেঞ্জ না, মানে প্রাইস টাইস থেকে শুরু করে এভরিথিং সেম, তার মানে রেজাল্ট সেম আসারই কথা। মানে যদি আমরা স্বাভাবিকভাবে হিসাব করি তাহলে রেজাল্ট একই রকম আসার কথা, জাস্ট 19-20 হওয়ার কথা, এটা এর চেয়ে বেশি পার্থক্য হওয়ার কথা না, তাই না? একটা থেকে 5টা সেল আসলে আরেকটা থেকে 4টা বা 3টা সেল আসার কথা, এর চেয়ে বড় পার্থক্য হওয়ার কথা না স্বাভাবিকভাবে আমরা চিন্তা করলে। কিন্তু ফেসবুক এটা কত অ্যাডভান্স এবং সে আমাদের কতটা ডেটা রাখছে, কতটা সেলসের উপর কন্ট্রোল রাখে, সেটা আপনি রেজাল্টটা দেখলে বুঝবেন। তো এখানে দেখেন আমরা যখন যেটা আমরা ইমপ্রেশন চাইছিলাম, এই যে প্রথম যে অ্যাডটা, আমি একটা কাজ করি, প্রথম যে অ্যাডটা আমি একটা একটা ধরে আমি এটাকে জাস্ট 1 by 1 সিলেক্ট করে নিই। যে আমরা যে ইমপ্রেশন অ্যাডটা চাইছিলাম, এই ইমপ্রেশন অ্যাডে দেখেন কি হয়েছে, 82,000 হচ্ছে রিচ, আর 96,000 হচ্ছে ইমপ্রেশন। আমি বলছিলাম যে ম্যাক্স ইমপ্রেশন মিনস একজন ফেসবুক যত বেশি সম্ভব মানুষের সামনে অ্যাড প্লেস করবে, সেটা ইউনিক পিপল হোক বা ডুপ্লিকেট হোক, সেটা ম্যাটার করে না, ফেসবুক যত পসিবল সম্ভব মানুষের সামনে অ্যাড প্লেস করবে। সো 82,000 ইউনিক পিপলের সামনে অ্যাড প্লেস করছে, সমস্যা নাই, করুক। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একজন ব্যক্তির সামনে কয়বার প্লেস হয়েছে সেটার উপর। যদি ফ্রিকোয়েন্সি হইতো 2, তাহলে এটার মানে হতো যে 10 জন মানুষের কাছে 20 বার অ্যাড প্লেস হয়েছে, তখন এটা ফ্রিকোয়েন্সি হবে 2। যদি 10 জন মানুষের সামনে 15 বার অ্যাড প্লেস হয়, তাহলে এটা ফ্রিকোয়েন্সি হবে 1.5। সো এইভাবে এটা ক্যালকুলেট হয় আর কি। সো এটা হচ্ছে 1.7, তার মানে একজন মানুষ 1.7 টাইম করে অ্যাড দেখছে অন এভারেজ। আচ্ছা, তারপর আমরা দেখবো এখানে কন্টেন্ট ভিউ, যে আমাদের টোটাল কত কন্টেন্ট ভিউ হয়েছে। আচ্ছা, কন্টেন্ট ভিউটা কি সেটা আমি একটু যদি বলি, ফর এক্সাম্পল কন্টেন্ট ভিউটা আমরা বুঝবো কেমনে, ধরেন এই যে আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আসলে এখানে যদি আসে কেউ, তাহলে এটা হচ্ছে আপনার কন্টেন্ট ভিউ না, এটা হচ্ছে আপনার পেজ ভিউ। সে আমার ওয়েবসাইট ভিজিট করছে, এটা পেজ ভিউ হবে। বাট যখনই সে কোনো প্রোডাক্টে ক্লিক করবে, মানে কোনো প্রোডাক্টের ভিতরে ঢুকলে, এটা হবে মানে কন্টেন্ট ভিউ বা ভিউ কন্টেন্ট, তখন হবে এটা ভিউ কন্টেন্ট। এই যে এখানে পিক্সেলে আসলে ধরতে পারবেন যে বলতেছে ভিউ কন্টেন্ট, হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি ভিউ কন্টেন্ট দেখতে পারবেন যে ভিউ কন্টেন্ট পিক্সেল ফায়ার হয়েছে। ওকে, তো 123 জন আমাদের প্রোডাক্টটা দেখছে ক্লিক করে। আচ্ছা দেখুক, তারপরে অ্যাড টু কার্ট, মানে এই প্রোডাক্টটা এই যে এই অর্ডার নাও বাটনে ক্লিক করছে, মানে তার প্রাইস ঠিক আছে, প্রাইসে কোনো সমস্যা নাই, বাট সে অর্ডার নাও বাটনে ক্লিক করছে কতজন মানুষ, এখানে দেখতে পাচ্ছি আমরা 7 জন মানুষ। তো চেক আউট পেজে আসছে 6 জন মানুষ, এন্ড ফাইনালি পারচেজ কমপ্লিট করছে 3 জন মানুষ। তো যাক, এখান থেকে 3টা সেল আসছে, এটা এটা একটা ভালো খবর যে আমরা এই ম্যাক্স ইমপ্রেশন থেকেও সেল পাইছি, টোটাল 3টা সেল পাইছি। এবং প্রতিটা সেলের জন্য খরচ হচ্ছে $1.4, মানে হচ্ছে মানে $1.5 আশেপাশে হবে আর কি। আপনি টাকা হিসাব করলে 150 টাকার মতো হয়, 150 না আরো বেশি, 160-170 টাকা হয়। সো সো এই হচ্ছে মোটামুটি আমরা এটা দেখলাম। এবং এদিকে যদি আসি, আরো বেশ কিছু জিনিসপত্র আমরা দেখতে পারবো, যেমন ধরেন পোস্ট রিঅ্যাকশন, পোস্ট কমেন্ট, পোস্ট সেভ, এই মেট্রিক্স গুলো আপনাদেরকে বলি। দেখেন ফেসবুক কতটা পার্সোনালাইজড ডেটা নেই, এটা অনেকে জানেন না, তাদের জন্য বলতেছি। আমরা তো অনেক অ্যাড রান করছি, তাই না? আমরা প্রায় 8টা অ্যাড রান করছি, আমি দেখাচ্ছি আপনাকে। আমরা প্রায় এখানে টোটাল অ্যাড রান করছি কয়টা, 8টা। এই যে 8টা অ্যাড রান করছি, তাই না? এই 8টা অ্যাড রান করার মধ্যে আপনি খেয়াল করেন এখানে পোস্ট কমেন্ট কয়টা, 105টা। কোন অ্যাড থেকে কয়টা কমেন্ট আসছে সেটা ফেসবুক ট্র্যাক করছে আলাদা আলাদা ভাবে। কোন অ্যাড থেকে কয়টা রিঅ্যাকশন আসছে সেটা আলাদা আলাদা ভাবে ফেসবুক ট্র্যাক করছে। কোন অ্যাড থেকে শেয়ার আসছে সেটা আলাদা ট্র্যাক করছে। ইভেন আপনার কোন অ্যাড থেকে কত সেকেন্ড ভিডিও প্লে হয়েছে সেটাও ফেসবুক সেপারেট ভাবে ট্র্যাক করছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে ফেসবুক কত ডিপলি ট্র্যাক করে। এখন এই মানে এই প্রশ্নটার জায়গা থেকে একটা মানে সিমিলার একটা প্রশ্ন আসে, আপনারা ধরেন অনেকেই আছে যে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করছেন, হ্যাঁ, মানে আপনারা আসলে এটা অনেকেই আছে যে এমনি করছে টেস্ট করার জন্য, আবার অনেকেই আছে যে আমাদেরকে বিরক্ত করার জন্য করছে। সো যাই হোক, হোয়াটএভার করুক, সমস্যা নাই। অনেকেই আছে যে এখানে অর্ডার প্লেস করছে যে ফামিদ ভাই তো কালকে আমাদেরকে দেখাবে অ্যাড রেজাল্ট যে এতগুলা অর্ডার হয়েছে, যে 20টা 25টা 30টা অর্ডার হয়েছে। সো এই যে ভাই বলবে যখন, তখন আমরা মজা করে বলতে পারবো যে না ভাই, আপনার যে অর্ডার পড়ছে এগুলো তো সব ফেক অর্ডার, এগুলো তো স্টুডেন্টরা প্লেস করছে, এগুলো তো রিয়েল অর্ডার না। সো আপনি যে নাম্বারটা দেখাবেন যে 10টা বা 12টা সেল হয়েছে বা 15টা সেল হয়েছে, তো এটাকে প্রশ্ন তোলা যায় কিনা সেইটা মানে অনেকে ওই ইন্টেনশন থেকে মানে এখানে অর্ডার প্লেস করছে। মানে যেহেতু আমি ওয়েবসাইট ইউআরএল দেখাই দিচ্ছি dakashop.xyz লাস্ট ক্লাসে, সো ওখান থেকে অর্ডার প্লেস করছে। যদি আপনি এখানে আসেন দেখবেন যে 74টা অর্ডার প্লেস হয়েছে এখানে ওয়েবসাইটে টোটাল, এবং 55টা ক্যান্সেল। আমরা সবাইকে কল দিছি, যারা অর্ডার প্লেস করছে প্রত্যেককে আমরা কল দিছি। তার মধ্যে হচ্ছে 55টা ক্যান্সেল, তারপর এর মধ্যে হচ্ছে 15টা অর্ডার কনফার্ম হয়েছে,
অ্যান্ড 4টা এখনো প্রসেসিং আছে, 4টার মধ্যে একটা তো আমি একটু আগে অর্ডার দিয়ে টেস্ট করছি ওয়েবসাইট ঠিক আছে কিনা, যেহেতু আমি অ্যাড রান করবো। সো এই হচ্ছে বিষয়। তো এখানে যে অর্ডারগুলো আসছে, এই যে ফেসবুক যে অর্ডারগুলো রেকর্ড করছে এখানে, এই যে ফেসবুক আমাদেরকে কি বলতেছে, ফেসবুক বলতেছে আমাদের পারচেস হয়েছে কয়টা, এই যে এখানে যদি যাই ফেসবুক বলতে 18টা সেল হয়েছে, তাই না? এই যে এখানে ফেসবুক 18টা সেল ধরতেছে। সো ফেসবুক যে 18টা সেল ধরছে এইগুলা কিন্তু ওয়েবসাইটে এসে অর্ডার করলে এটা কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে না। এখানে কাউন্ট হবে এই 8টার মধ্যে যে কোনো অ্যাড আপনার সামনে যখন প্লেস হয়েছে ওই অ্যাডে ক্লিক করে যদি আপনি কিনেন তাইলে এটা সেল হিসেবে কাউন্ট হবে, আদারওয়াইজ হবে না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। যখন আপনি পেজে ভাবে সার্চ করে যান, ফর এক্সাম্পল আপনি সার্চ করে গেলেন facebook.com থেকে ঢাকা শপে পেজে গেছেন, পেজে গিয়ে আপনি ওখান থেকে প্রোডাক্ট কার্টে এড করে অর্ডার করার চেষ্টা করছেন, ওই অর্ডার প্লেস করলে এইখানে কোনো কাউন্ট হবে না, কারণ আপনি তো ওই এক্স্যাক্টলি সেম অ্যাড দেখে আপনি ক্লিক করেন নাই। ফেসবুক যখন আপনার সামনে অ্যাড প্লেস করে সে সেটার ইউনিক আইডি রাখে, ওই আইডি ধরে আপনি কোন কোন অ্যাকশন নিচ্ছেন সেটা ফেসবুক সেপারেটলি ট্র্যাক করে। যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রত্যেকটা 8টা অ্যাডের জন্য আলাদা আলাদা ফেসবুক ট্র্যাক রাখছে, যে কোন অ্যাডে কয়টা কমেন্ট পড়ছে সেটাও সে ধরছে। টোটাল কমেন্ট কিন্তু 105, কিন্তু টোটাল কমেন্ট 105 হইলেও কোন অ্যাড দেখে কয়টা কমেন্ট আসছে সেটা সে ধরতেছে। এবং এখানে ভিডিও ভিউজও ধরতেছে, যে কোন অ্যাড থেকে কত পার্সেন্ট ভিডিও দেখা হয়েছে সেটাও ফেসবুক ধরতেছে। সো এরকম ইন ডিটেল রেজাল্ট ফেসবুক ধরে এবং ইউনিক অ্যাডের এগেইনস্টে। সো তারা যারা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করছেন সেটা শুধু শুধু আমাদেরকে বিরক্ত করা হয়েছে, বাট মানে এটা হয়তো মানে কোনো কাজে আসে নাই। অ্যাকচুয়াল রেজাল্ট যেটা সেটা আমরা অ্যাড অ্যাকাউন্টে দেখতে পারি। ওকে, আমরা হচ্ছে এতে চলে যাই। এখানে যদি আমরা যে অ্যাওয়ারনেসে আমরা দুইটা দেখতেছিলাম, তো এই দুইটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রথম ম্যাক্স ইমপ্রেশনে যে অ্যাড, এটা থেকে আমরা 3টা সেল পাইছি, এবং নিচে যেটা ম্যাক্স রিচের ছিল এখানে কোনো সেলই পাই নাই। কিন্তু দেখেন দুইটাতে, এটাতে 7জন মানুষ কার্টে এড করছে, এটাতে 12 জন মানুষ কার্টে এড করছে, বাট কোনো সেল নাই। ব্যাপারটা কি বুঝতে কিছু? এখানে দেখেন 123 জন মানুষ প্রোডাক্ট দেখছে, মানে প্রোডাক্টে ক্লিক করছে, এবং 174 জন এখানে দেখছে, বাট কোনো সেল নাই। এখানে সেল আছে। তো এবং সংখ্যা কতজন মানুষ দেখছে দেখেন 1 লাখ, আপনি ইউনিক পিপলটা দেখেন, ইউনিক পিপল হচ্ছে 1,03,000 দেখছে, কোনো সেল নাই। 82,000 দেখছে, বাট এখানে 3টা সেল আছে। আচ্ছা, এই যে 3টা সেল আছে, এই 3টা সেল নিয়ে আমার প্রশ্ন আছে, যাক এটা নিয়ে পরে কথা বলতেছি। মানে প্রশ্ন আছে মিনস আমি বুঝাচ্ছি, এখানে যে 3টা সেল আছে এই সেলগুলা কেমনে হইছে এটার অনেকগুলো ডেফিনেশন আছে। যে হতে পারে সে এত অনেক বাল্কি মানুষের কাছে যেহেতু গেছে, এখানে রিয়েল ক্লায়েন্ট থাকতেই পারে 2-1 জন যারা নতুন ইন্টারেস্ট দেখাইছে, প্রোডাক্টটা ভালো লাগছে কিনে ফেলছে। আবার আরেকটা রিজন হইতে পারে, আমাদের বুট ক্যাম্পের অনেকেই আছে দেখলাম যে কয়েকজন হচ্ছে দিছে, মানে 4-5 জনে মনে হয় স্ক্রিনশট দিছে আমাদের ইয়াতে, কি বলে গ্রুপে স্ক্রিনশট দিছে যে আমার সামনে অ্যাড আসছে। সো হতে পারে তারা ওখান থেকে ক্লিক করে পারচেজ করছে, এটাও হতে পারে। সো যেহেতু এখানে বাল্কি সংখ্যা, অনেক সংখ্যা, প্রায় 1 লাখ কত 1,70,000, সরি 1,80,000, 1,80,000-এর মধ্যে 2-1 জন পড়তেই পারে। কিন্তু যখন পারচেসের অ্যাড দেখবো সেখানে দেখবো খুব কম সংখ্যক। সো ওইখানে ওই অ্যাড প্লেস হওয়ার চান্স খুব কম, মানে খুব লোয়ার পসিবিলিটিস। কিন্তু এটা যেহেতু 1,80,000, তো চান্স আছে হয়তো বা আপনাদের সামনে অ্যাড যেতে পারে। সো যাই হোক, বাই দ্য ওয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই 2 লাখ মানে প্রায় 1,80,000 মানুষ অ্যাড দেখে 300-র মতো প্রায় কন্টেন্ট ভিউ হয়েছে, এবং 20টা কার্টে অ্যাড হয়েছে অলমোস্ট, যেখান থেকে 3টা সেল হয়েছে, এবং প্রতিটা সেলে এভারেজ খরচ হয়েছে $2.80। ওকে, তো এটা দেখলাম আমরা হচ্ছে কিসের রেজাল্ট, আমরা দেখলাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের রেজাল্ট। ওকে, আমরা ট্রাফিক ক্যাম্পেইনের রেজাল্টটা দেখি। সো ট্রাফিকে ক্লিক করে আমরা গেলাম, ট্রাফিকে আমরা একটা অ্যাড রান করছিলাম, এবং এই ট্রাফিক ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি $5 বাজেট ছিল, এবং আমরা 4.14 খরচ করছি। এবং খেয়াল করেন 2821টা লিঙ্ক ক্লিক হয়েছে। আমাদের এই এঙ্গেজমেন্ট, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল, ফেসবুকে আমরা বলছিলাম ফেসবুক যারা বেশি বেশি লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে, তুমি তাদের কাছে আমার অ্যাডটা বেশি প্লেস করো। সো যদিও আমার অডিয়েন্স সেম ছিল, আমি যদি একটু দেখাই, আমাদের অডিয়েন্স ছিল একই অডিয়েন্স ছিল, তাই না? এই যে আমরা সেভ অডিয়েন্স ইউজ করছিলাম, এই যে সেভ অডিয়েন্স ইউজ করছিলাম, সো অডিয়েন্স আমাদের সেম ছিল, কোনো পার্থক্য ছিল না। ইভেন আমাদের প্রোডাক্টও তো সেমই ছিল, এটা তো আপনারা জানেনই, এখানে প্রোডাক্টও সেমই ছিল। হ্যাঁ, সো প্রোডাক্টও সেম ছিল, ইভেন অডিয়েন্সও সেম ছিল, সবই সেম ছিল। কিন্তু এর মধ্যে আমরা বলছিলাম যারা বেশি লিঙ্কে ক্লিক করে তাদের কাছে প্লে করতে, ফেসবুক ওইভাবেই আমাদের অ্যাডকে অপটিমাইজ করছে। 2800 লিঙ্ক ক্লিক হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক মানে এই অ্যাডটা প্লেস হয়েছে দেখেন কম মানুষের সামনে, এটা একটু এক্সপেন্সিভ। দেখেন $4 যেখানে আমরা প্রায় 1 লাখ মানুষকে অ্যাড দেখাইতে পারছিলাম আমরা অ্যাওয়ারনেসে, এখানে আমরা অ্যাড দেখাইতে পারছি কত 23,000 মানুষকে। যাই হোক, 23,000 মানুষের মধ্যে আমরা দেখতেছি কন্টেন্ট ভিউ কিন্তু অনেক বেশি। দেখেন 651 জন কন্টেন্ট ভিউ করছে, মানে প্রোডাক্টে ক্লিক করছে। এবং আপনি যদি এখানে যান, কার্টে অ্যাড হয়েছে 18টা, এবং পারচেস নাই। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। দেখেন 18 জন মানুষ কার্টে অ্যাড করছে, এই কার্টে অ্যাড করা কি ভাই, ধরেন সে
আমার ওয়েবসাইটে আসলো, আসার পরে তার মানে এই প্রোডাক্টটা দেখতেছে, দেখার পরে সে প্রাইসটা যখন দেখছে, সব কনফার্ম হয়েছে, তখনই তো সে অর্ডার নামে ক্লিক করছে, তাই না? অর্ডার নামে ক্লিক করা মানে কি? সে ইন্টারেস্টেড পিপল। তো সে ইন্টারেস্টেড হয়েছে, হওয়ার পরেও চেক আউট করেনি। ফেসবুক এত ডিপলি মানুষকে আলাদা করছে, সেগমেন্টাইজ করছে, যে ফেসবুক জানে কারা কার্টে অ্যাড করে বাট কিনে না, এটা ফেসবুক জানে, খুব সুন্দর করে জানে। সো ফেসবুক আমাদের কাছে ওদের কাছে পাঠাইছে যারা বেশি বেশি লিঙ্ক ক্লিক করে, কার্টে অ্যাড করে বাট পারচেস করে না। সো এটাই এখানে ঘটছে। এন্ড এই তো এই ছিল মোটামুটি এখানকার রেজাল্ট। কমেন্ট দেখেন অনেক করছে, 11 জন কমেন্ট করছে, রিঅ্যাকশন আছে, এবং ভিডিও দেখছে। কিন্তু ব্যাপারটা এমন না যে ভিডিও দেখে নাই, দেখেন কত মানুষ ভিডিও দেখছে, একদম ফুল ভিডিও দেখছে 1100 মানুষ, দেখার পরেও এই প্রোডাক্ট কিনে নাই একজনও। ওকে, তারপরে যদি আমরা যাই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা যদি আমরা দেখি, এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আপনারা ম্যাক্সিমাম অ্যাড রান করেন, মানে বাংলাদেশে প্রায় 90% মানুষ বা তার চেয়ে বেশি মানুষ এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে অ্যাড রান করে। সো এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের রেজাল্টটা যদি আমরা দেখি, আমরা দুইটা অ্যাড রান করছিলাম। এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের কমান্ড আমি বলে দিই। ফেসবুকে আমরা বলছিলাম যে যারা আমাদের অ্যাডে এঙ্গেজ হবে, ক্লিক করবে, দেখবে, লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বা হোয়াটএভার যে কোনো ভাবে এঙ্গেজ হবে, এটাই এঙ্গেজমেন্টের আওতায় পড়ে আর কি। তো ফেসবুকের কাছে আমরা এটাই চাইছিলাম, সেল চাই নাই, ফেসবুকে বলছিলাম যারা এঙ্গেজ হবে সেটা দেখালে আমি হ্যাপি। সো এখানে যদি আমরা দেখি, দেখেন এখানে দেখতেছি আমরা অ্যামাউন্ট স্পেন্ড তো দেখতেছি আমরা 4.28 এবং 4.8, অলমোস্ট একই রকম স্পেন্ড সবকটাতেই হয়েছে। সো এখানে আমরা দেখতেছি যে প্রায় 49,000 সামথিং মানুষের কাছে অ্যাড প্লেস হয়েছে, এবং এটা 60,000 মানুষের কাছে প্লেস হয়েছে। একটা দিছিলাম ভিডিও ভিউ, মানে এঙ্গেজমেন্টের ভিতরে আমরা সাব করছিলাম, একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, মানে মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটা হচ্ছে ভিডিও দেখবে। এটার সামনে একটু ইম্প্যাক্ট দেখবেন কিছু, আমি দেখাচ্ছি, ওয়েট এ মিনিট। সো এখানে এটা দেখেন, আমরা যদি রিচ দেখি, 60,000 মানুষকে ভিডিও ভিউ করাইছে ফেসবুক, মানে 60,000 মানুষের কাছে একটা প্লেস হয়েছে সেম খরচে, এবং এখানে হচ্ছে 50,000 মানুষের কাছে প্রায় প্লেস হয়েছে। এবং আমরা যদি এইদিকে চলে আসি, কন্টেন্ট ভিউ, এখানে দেখেন 284 জন মানুষ আমাদের প্রোডাক্ট ভিউ করছে, এবং এখানে 97 জন করছে। তারপরে এখানে যদি দেখেন 15 জন মানুষ কার্টে অ্যাড করছে, এখানে 7 জন করছে। সো সমস্যা নাই। এখানে এসে পারচেসে দেখেন, এখানে দুইটা পারচেস হয়েছে, সো দুইটা সেল হয়েছে। এখানে আমরা 2.14 সেন্ট করে খরচ হয়েছে। আর এখানে দেখেন প্রায় $4.8 স্পেন্ড হয়েছে এক একটা সেলের জন্য। প্রায় যদি টাকা হিসাব করেন, প্রায় 500 বা 600 টাকার মতো স্পেন্ড, 500 টাকার মতো মেবি স্পেন্ড হয়েছে। সো 110 টাকা, 120 টাকা ডলার রেট হিসাব করলে, মানে ব্যাট সহ 120 টাকা বা 125 টাকা ডলার রেট আসে আর কি। সো এই হয়েছে মোটামুটি রেজাল্ট। এখন এই দুইটার মধ্যে একটা রেজাল্ট আপনাদেরকে একটু দেখাই। ভিডিও ভিউজের মধ্যে যদি আমরা একটা রেজাল্ট দেখি, ভিডিও ভিউজ অলমোস্ট সেমই আছে রেজাল্ট, খুব একটা চেঞ্জ নেই। ভিডিও ভিউজ দুইটারই সেম আছে, কারণ ছোট ভিডিও তো সবাই এনগেজ হয়েছে, সবাই দেখছে, অলমোস্ট সেম। উপরটাও 10,000 মানুষ ফুল দেখছে, এটা 10,800 মানুষ ফুল দেখছে, জাস্ট অল্প কিছু মানুষ বেশি দেখছে। সো এটা হচ্ছে ভিডিও ভিউজের মানে এঙ্গেজমেন্টের রেজাল্ট। এখন চলেন আমরা যাই যেটা সেলস মেইন যে আমাদের অ্যাড ছিল সেটাতে যাই। সো এই সেলস অ্যাড এর মধ্যে আমরা তিনটা অ্যাড রান করছিলাম। একটা রান করছিলাম ভিউ কন্টেন্ট, একটা হচ্ছে অ্যাড টু কার্ট, আর হচ্ছে পারচেজ। সো এই তিনটা অ্যাড রান করছিলাম, মানে সেলস হচ্ছে মেইন অবজেক্টিভ, তার আন্ডারে তিনটা ছিল আলাদা করে আপনার কি বলে মানে কি বলে কনভার্সন গোল ছিল আর কি। ওকে, এখানে যদি আমরা আসি, ডলার স্পেন্ড দেখবো সবকটাই সেম, $4.5 করে স্পেন্ড হয়েছে প্রত্যেকটাই। এবং আমরা যদি এখানে যাই অ্যাড রিচ, দেখেন অ্যাড রিচের ব্যাপারটা খেয়াল করলে আপনি একটু চমকে যাবেন। এখানে দেখেন মাত্র 8,000 মানুষের সামনে অ্যাড প্লেস হয়েছে, 8,500 মানুষের সামনে অ্যাড প্লেস হয়েছে, মানে 8,500 কাছে প্লেস হইতে এত টাকা খরচ হয়ে গেছে। তার মানে এখানে এক্সপেন্সিভ, এই অডিয়েন্স গুলার দাম বেশি। যেখানে আমরা $4 1 লাখ মানুষকে অ্যাড দেখাইছি, সেখানে আমরা $4 আমরা দেখাইছি মাত্র 8,000 মানুষকে অ্যাড। তার মানে বুঝতেছেন এটা কত কোন এক্সপেন্সিভ ওইগুলোর থেকে। তারপরে এখানে দেখেন আমরা 14,000 মানুষকে অ্যাড দেখাইতে পারছি অ্যাড টু কার্টেরটা, এবং এটা দেখাইছি 14,800, মানে 15,000 বলা যায়। আচ্ছা, এখন আমরা এখানে যদি একটু আগে যাই, তাহলে আমরা দেখবো যে কন্টেন্ট ভিউ, মানে এই প্রথমটা থেকে কন্টেন্ট ভিউ হচ্ছে 175টা, এবং নিচেরটা যেটা অ্যাড টু কার্ট ছিল এখানে হচ্ছে 676, এবং লাস্টেরটাতে হয়েছে 1574। অ্যাড টু কার্টে যদি খেয়াল করেন, উপরটা 37, তারপরটা 80, তারপরটা হচ্ছে 16। এই যে এখানে 80টা কেন সিগনিফিকেন্টলি এত হায়ার কেন বলেন তো? এই মেট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। এখানে 676 জনের মধ্যে 80 জন মানলাম, কিন্তু এখানে 1500 জনের মধ্যে 16 জন কেন? কারণ এটা ছিল ভিউ কন্টেন্ট। ফেসবুক আমাদেরকে খালি ভিউ কন্টেন্টের লুকিয়ে পাঠিয়েছে, যারা কন্টেন্ট ভিউ করবে চলে যাবে, কার্টে অ্যাড করবে না। কিন্তু এইখানে খেয়াল করেন, আমরা চাইছিলাম অ্যাড টু কার্ট, এই জন্য ফেসবুক চেষ্টা করছে যত বেশি মানুষ কার্টে অ্যাড করে ওই টাইপের লুক পাঠাইতে। মানে এগুলো শুনতেও ভাই অবিশ্বাস্য হয় যে কেমনে কি ফেসবুক কেমনে এগুলো কন্ট্রোল করে। এটা শুনতেও অবাক লাগে মাঝে মধ্যে, কিন্তু এটা বাস্তবতা। আপনি এটা হয়তো চোখে না দেখলে বুঝতেন না। আমি মার্কেটিং এ আছি অনেকদিন যাবত, সো আমি যখন দেখি এগুলা মানে অবাক হই। আরো অনেক মেট্রিক্স আছে ফেসবুক,
এমনও হয় আপনি মনে মনে চিন্তা করতেছেন, এগুলো এক্স্যাক্টলি আপনি দেখেন যে বাস্তবে ঘটতেছে। আপনি ফেসবুকে মানে আপনি কোনো কিছু একটা চিন্তা করতেছেন, গুগলে যে সার্চ করবেন, কোনো কিছু লেখার আগে দেখবেন সাজেশন এটা চলে আসছে। মাঝে মধ্যে মনে হবে কিরে ভাই, আমি মনে মনে চিন্তা করলাম, এটা কেমনে ফেসবুক জানলো বা গুগল জানলো। সো এগুলা মানে সত্যি কথা, এগুলো ভয়ানক ব্যাপার যে এরা এত ডিপলি ট্র্যাক করে আমাদেরকে, মানে সুপার ডিপলি ট্র্যাক করে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি যা চাবেন তাই ও দিতে পারবে, মানে আপনাকে ফুললি কন্ট্রোল করে। ওকে, তো এখানে দেখেন 1500-র মধ্যে 16টা, আর 676-এর মধ্যে 80টা, আর এখানে হচ্ছে 37টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মানলাম। এখন আসেন এখানে 1500 জন মানুষ গেল ওয়েবসাইটে, প্রোডাক্ট দেখলো, এর মধ্যে মাত্র 2 জন কিনলো। এখানে 676 জন দেখলো, 3 জন কিনলো। এখানে 175 জন দেখলো, 7 জন কিনলো। কি বুঝলেন? এখানে আমাদের প্রতিটা সেলে খরচ হচ্ছে 64 সেন্ট, এটা হচ্ছে $1.5, এটা হচ্ছে $2.3। তার মানে মানে বুঝতেছেন, আমরা পারচেস চাইলে ফেসবুক পারচেসই দিতে পারে, আমরা অ্যাড টু কার্ট চাইলে অ্যাড টু কার্টই দিতে পারে, আমরা যদি ভিউ কন্টেন্ট চাই তাহলে আমাদেরকে যে এরকম ভিউ কন্টেন্টই দিবে, কিন্তু সেল হবে না। সো এই হইলো মোটামুটি সামারি। এখন আপনি একটা কাজ করেন, আমি সবকটাকে একটু একসাথে করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রেজাল্টটা ইম্পর্টেন্ট, এই জন্য একটু ডিপলি দেখাচ্ছি। এখানে এসে দেখেন আমরা এই যে আরেকবার দেখেন। ওকে, এই যে এখানে এট এ গ্ল্যান্স দেখা যাবে সবকিছুই। দেখেন এটা ছিল ইমপ্রেশনের অ্যাড, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে 1,03,000 মানুষ দেখছে, কোনো সেল নাই। এই যে এখানে কোনো সেল পাই নাই, আমরা একটা সেলও পাই নাই। আচ্ছা, এবং চেকআউটও খুব কম মানুষ করছে, ভিউ কন্টেন্টও অনেক কম হয়েছে। 1 লাখ মানুষ দেখে মাত্র 174 জন মানুষ আমার প্রোডাক্ট দেখছে, মানে আমার লিঙ্কে ক্লিক করে গেছে ভিতরে। আর এখানে 82,000 মানুষ দেখছে, এর মধ্যে 123 জন গেছে ওয়েবসাইটে, তার মধ্যে 3 জন কিনছে। আচ্ছা, তারপরে এখানে আপনার 23,000 মানুষ আমাদের মানে ওই অ্যাডটা দেখছে, তার মধ্যে 651 জন হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেছে, তার মধ্যে কেউই কিনে নাই, একজনও কিনে নাই। মেট্রিক্স গুলা, এইটা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পরে চিন্তা করবেন যে আসলে এটা কেমনে হইলো, এটা ডিপলি চিন্তা করবেন ভিডিওর পরেও। তারপরে এখানে দেখেন, এখানে ঠিক 60,000 মানুষ দেখছে, একজন মানুষ কিনছে, 60,000-এ একজন। এখানে 50,000 মানুষ দেখছে, কিনছে হচ্ছে 2 জন। এখানে 14,800 মানে 15,000 মানুষ দেখছে, কিনছে 2 জন। এখানে 14,000 মানুষ দেখছে, কিনছে 3 জন। আর এখানে 8,400 মানুষ দেখছে, কিনছে 7 জন। তার মানে বুঝছেন বিষয়টা, ব্যাপারটা আমি কি বুঝাতে চাইলাম? ফেসবুক একদম ট্রুলি আপনাকে কন্ট্রোল করে। সো আপনি যদি ফেসবুকের কাছে, এবং এই যে কস্ট পার পারচেসটা খেয়াল করেন, হ্যাঁ, এই যে এখানে এই নাম্বারটা খেয়াল করবেন, যে এখানে 64 সেন্টে আমরা সেল পাইতেছি, যেখানে বাকিগুলা এই যে বাকিগুলা কিন্তু সব কয়টা হায়ার। খেয়াল করেন, যত বেশি মানুষের কাছে গেছি তা ম্যাটার করে না, ম্যাটার করে দিন শেষে সেলের জন্য আমরা আগে আছি কিন্তু এখানে। সো আশা করি বুঝতে পারছেন। অনেকে আসলে এই ব্যাপারে আমাকে বলতেছিল ওই সময় যে ভাই আপনি যে বলছেন ফেসবুক এভাবে কাজ করে, সো এটার রেফারেন্স কোথায়, এটা কোথায় পাইছেন আপনি? সো কোথায় পাইছি, আমার মনে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা দেখার পরে। এটা নিয়ে মেবি আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। সো ফেসবুকে আমি প্রায় $1 মিলিয়ন অ্যাড স্পেন্ড করছি আমার এজেন্সির জন্য। ইউএসএ তে হিউজ ড্র আমার নিজের বিজনেসের জন্য করছি, মানুষের মানে ক্লায়েন্টের বিজনেসের জন্য করছি। প্রায় 2016 সাল থেকে তো আমি ড্রপ শিপিং এ খুব ক্রেজি অ্যাডভার্টাইজিং করি। তো এমনও দিন যায়, এমনও সময় যায় যে একদিনে $10,000 $15,000 অ্যাড রান করি, হ্যাঁ, যখন মানে ক্রিসমাসের টাইম আসে। সো ফেসবুক অ্যাড কখন কি করে এটা খুব ডিপলি বোঝা হয়। আপনি যখন এভাবে হিউজ অ্যাডভার্টাইজিং করবেন তখন আপনি জানবেন, এটা আপনি করলে আপনিও জানতেন। সো এইটা আসলে ধরেন সবকিছু মানে বলে দিতে হয় না। ফেসবুক তো ডেফিনেটলি এগুলো আমাদের থেকে হাইড করবে, কারণ ফেসবুক চায় আপনি ফেসবুকে গিয়ে লস করেন। ফেসবুক কেন এগুলো বলে না? ফেসবুক বলে না আপনি রিচের অ্যাড দেন, রিচের অ্যাড দিয়ে খেলে রিচ নেন, সেল পাবেন না। ফেসবুক তো চায় না আপনাকে যে আপনি বেশি বেশি সেল পাওয়া যান, বেশি বেশি সেল পাইলে বেশি অ্যাড স্পেন্ড করবেন না। খুব সিম্পল মেথডটা কেন বুঝেন না? একেবারে সিম্পল মেথড। ওকে, যাই হোক, বাই দ্য ওয়ে আমরা এখানে 18টা সেল আমরা দেখছি। এখন আমরা যে ওয়েবসাইটে গিয়ে দেখি যে আসলে কয়টা সেল হয়েছে। সো এটা হচ্ছে ওয়েবসাইট, আমি একটু রিলোড দিই পেজটা। হ্যাঁ, রিলোড হইলো। এন্ড এখানে যদি আমরা দেখি, এই যে দেখেন 26 সেকেন্ড আগে একজন অর্ডার দিয়ে দিছে। এটা কিন্তু ডেফিনেটলি আমাদের স্টুডেন্টের কেউ একজন দিছে, একদম 100% শিওর। যারা লাইভ দেখতেছে তাদের মধ্যে কেউ একজন দিছে, কারণ আমাদের অ্যাড বন্ধ 2-3 দিন যাবত, অর্ডার করতে থেকে আসছে। যাই হোক, এই যে আচ্ছা একটা কাজ হলো, উনি যে অর্ডার দিছে, হ্যাঁ 26 সেকেন্ড আগে অর্ডার দিছে, এখন দেখেন এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টে এটার ইম্প্যাক্ট পড়বে না, খেয়াল করেন। এই যে এখানে কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে না ওই 18টাই। ইভেন আমরা যদি দেখি টুডেতে কোনো সেল নাই। এই যে দেখেন টুডে কোনো সেল নাই এখানে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দেখেন টুডে এখানে একটা বিষয় আছে। টুডে আমাদের সেল নাই, বাট কন্টেন্ট ভিউ আছে, এই দুইটা কন্টেন্ট ভিউ আছে, হ্যাঁ।
দুইটা কন্টেন্ট ভিউ আছে, একটা অ্যাড টু কার্ট আছে। এখন এটা কোত্থেকে আসছে, এটা নিয়ে আপনাদের প্রশ্ন রেজ হবে, আরে ভাই এটা কোত্থেকে আসছে, আপনি তো অ্যাড চালান নাই, তাহলে এটা কোত্থেকে আসলো? এটা কোত্থেকে আসলো আমি বলি। ফেসবুক মাঝে মধ্যে আলোচনা বড় হয়ে যাচ্ছে, বাট এটা একটু বলে যায়, যেহেতু এটা চলে আসছে বলে যায়, আদারওয়াইজ নাহলে এটা নিয়ে মানুষ কথা বলবে। ফেসবুক মূলত ফেসবুকের একটা আছে, মানে আপনি যখন অ্যাড রান করবেন, এটা নিয়ে সামনে তো আমি আলোচনা করব। এই যে এখানে একটা অপশন আছে, আপনি যদি যান এই যে এইখানে পাবেন অ্যাট্রিবিউশন সেটিংস আছে। এই অ্যাট্রিবিউশন সেটিংসে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন যে ওয়ান ডে ক্লিক, তাহলে ফেসবুক একদিনের ভিতরে আপনার থেকে ডেটাটা কালেক্ট করবে, সে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডেটা নিবে। মানে ফেসবুক যে ডেটা নেয়, মানে সেল যে হয়েছে ওয়েবসাইটে যে আমি প্রোডাক্টটা কার্টে অ্যাড করছি, এটা মূলত ফেসবুক ম্যাচ করে কেমনে, যে এটা ওই ব্যক্তি কার্টে অ্যাড করছে, এটা ম্যাচ করে বেসিক্যালি আমি বলছিলাম কুকি থেকে, আপনার ব্রাউজারে কুকি থেকে। সো সে হয়তোবা ওই টাইম এক্স্যাক্টলি ওই টাইমে সে পাস করতে পারে না ডাটাটা, পরে পাস করছে, এটা মেবি 7 দিনের সে টোটাল 7 দিনের মধ্যে এটা পাস করে। মানে মোটামুটি ধরেন 100টা যদি মানে 100 জন এসে ওয়েবসাইটে অ্যাকশন নেয়, তাহলে আপনি হয়তো বা দেখবেন 90 জন বা 95টা ডেটা ফেসবুক ইনস্ট্যান্ট ধরে ফেলে, নগদই ধরে ফেলতে পারে। আর 4-5টা ডেটা সময় লাগে, দেখা যায় 2 দিন পরে ধরে, কয়েকটা ধরে 3 দিন পরে ধরে। এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় দেখবেন মানে এই কি বলে, আপনারা দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টে সেল মানে অ্যাকশন দেখাচ্ছে, মানে সেল দেখাচ্ছে 10টা, বাট আপনি ওয়েবসাইটে গিয়ে দেখেন সেল আছে 15টা। কারণ ফেসবুক ইনস্ট্যান্ট ধরতে পারেন, এটা পরে ধরবে, সে 2-3 দিনের মধ্যে ধরবে। সো এই জন্য বেসিক্যালি হয় আর কি। ওকে, যাক, আমি যেটা বলতেছিলাম যে দেখেন আমাদের অ্যাড কিন্তু বন্ধ আজকে, হ্যাঁ, তো আজকে কিন্তু বন্ধ, কিন্তু এখানে আজকে ঠিকই অর্ডার আছে, তো এগুলা কিন্তু ফেসবুক কাউন্ট করে নাই। ফেসবুক শুধুমাত্র কাউন্ট করবে কোনগুলা, ওই যে যেদিন অ্যাড চালাইছিলাম সেই দিনকার ইম্প্যাক্ট ধরবে। এটা মেবি আমরা অ্যাড চালাইছিলাম কয় তারিখে, 5 তারিখে মনে হয় অ্যাড রান করছিলাম, তাই না? মেবি একটা মিনিট আমি একটু দেখি, 4 তারিখে না, আমরা সরি, আমরা তো অ্যাড রান করছিলাম মেবি 31 তারিখে। না, 1 তারিখে রান হবে, 31 তারিখ রাতে ক্লাস ছিল, সো 1 তারিখে মেবি রান হয়েছে। ইয়েস, হ্যাঁ 1 তারিখে। সো এই 1 তারিখে আমাদের 18টা সেল হয়েছিল আর কি, পরে আমি সকল ক্যাম্পেইন বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, তো যেটা দেখাচ্ছিলাম যে এখানে দেখেন টোটাল অর্ডার হয়েছে 75টা। তো 75টা অর্ডারের মধ্যে মানুষ করছে অনেকেই, স্টুডেন্টরা অনেক করছে, বা কেউ আছে যে ভুল করছে, যেমন যেখানে 15টা আমরা শিওর করছি, যাদেরকে আমরা কল দিছি, মানে আমাদের এখান থেকে কল দেওয়া হয়েছে, কল দিয়ে অর্ডার গুলো কনফার্ম হয়েছে। সো 15 জন মানুষ অর্ডার কনফার্ম করছে। এর মধ্যে আরো 3 জন বাদ গেল কেমনে, 18 জনের মধ্যে 15টা পাইলাম, 3টা কই গেল? ওই 3টার মধ্যে ওই যে যেটা বললাম যে নাম্বার ভুল করছে, এন্ট্রি করার সময় নাম্বার একটা কম দিছে বা বেশি দিছে, এরকম মিস্টেক হইতে পারে। পাশাপাশি হচ্ছে অর্ডার দিছে, পরে বলতেছে নিবে না, সো এইভাবে ক্যান্সেল হইতে পারে। তো অন এভারেজ আপনার যদি 100 মানে মানে ই কমার্সে যেটা হয় আর কি, সর্বনিম্ন মানে একদম খুব ভালো রেজাল্ট হলে 5% অর্ডার ক্যান্সেল হয়, 100টা অর্ডার করলে 5টা ক্যান্সেল হয়ে যায়। আর যদি আপনার খুব খারাপ রেজাল্ট হয় তাহলে হচ্ছে 15টা ক্যান্সেল হয়, মানে 15% ক্যান্সেল হয়। 5% হয়তো বা ইনস্ট্যান্ট ক্যান্সেল হয়, আর 10% কুরিয়ারে ডেলিভারি করার পরে ক্যান্সেল আসে, ওটা ধরেই আপনাকে হিসাব করতে হবে। সো যাই হোক, আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওয়েবসাইটে অর্ডার নিলে এই ক্যান্সেল রেশিওটা কমানো যায়, বাট আপনি যদি পেজে অর্ডার নেন তাহলে এই ক্যান্সেল রেশিওটা ভয়াবহ হয়। কারণ ওয়েবসাইটে এসে ধরেন যারা একটু স্মার্ট তারাই ওয়েবসাইটে অর্ডার করে, আর স্মার্ট মানুষ ক্যান্সেল একটু কম করে। আর যারা ধরেন বুঝে না, এমনিতেই জাস্ট চাপ দিয়ে দিছে যে ভাই নিতে চাই, এই সেই হাবি জাবি, সো ওইখানে দেখা যায় যে অর্ডার মানে অর্ডার বেশি পড়ে, বাট এগুলো ক্যান্সেল হয় আর কি, হাই কোয়ালিটি অডিয়েন্স না। খুব সিম্পল হিসাব যেটা। ওকে, আমরা আমরা অ্যাডের রেজাল্ট দেখে ফেলছি। আমরা হচ্ছে আজকে অ্যাড রান করব, কিছু ব্যাপারে আমাদের আলোচনা আছে, সেটা শেষ করে আমরা হচ্ছে নতুন অ্যাড রান করব। এবং আমরা অ্যাড রান করব মিনস হচ্ছে স্কেল করব। আমরা আমাদের টার্গেট হচ্ছে নেক্সট 24 আওয়ারে আমরা হচ্ছে 1 লাখ টাকা সেল করা চ্যালেঞ্জ নিব। এখানে তো আমরা সেল করছিলাম 18টা, যেটার ভ্যালু মোটামুটি হয় 21,000 সামথিং মনে হয়। আপনি যদি ক্যান্সেল গুলা হিসাব বাদ দেন, 3টা ক্যান্সেল বাদ দেন, তাহলে সম্ভবত এটা 19,000 টাকার আশেপাশে হয় আর কি, যেহেতু আমাদের 1200 টাকা করে একটা সেল। সো 19,000 বা 18,500 টাকার মতো আমরা সেল করছি জাস্ট প্রথম দিনে। ওকে, আর এই যে নিচের যে অ্যাডগুলো, এটা নিয়ে অনেক প্রশ্ন করছে, নিচের যে অ্যাডগুলো, এগুলোতে অ্যাড রান করার কোনো মানে হয় না, এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার পকেট থেকে ডলার খরচ করে দেখাইছি। সো এইগুলাতে কখনোই অ্যাড রান করবেন না, আপনাকে অ্যাড রান করতে হবে শুধুমাত্র সেলসের পারচেজ কনভার্সন, পারচেজ দিয়ে অ্যাড রান করবেন, বাকিগুলা দিলে সেল হবে না, শুধু শুধু নষ্ট হবে। এটা তো আমি লাইভ দেখাইলামই আপনাদেরকে। আচ্ছা, এখন চলেন আমরা অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করি। রেজাল্ট অ্যানালাইসিস কমপ্লিট করলাম, একটু বেশি সময় নিয়ে নিলাম রেজাল্ট অ্যানালিসিসে, কারণ হচ্ছে অনেকেই হয়তো বা এগুলো মেট্রিক্স আগে দেখেন নাই, যার কারণে আমি একটু দেখাইলাম আর কি ডিটেলস। ওকে, এখন আসেন একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড স্কেলিং করার আগে, অ্যাড স্কেলিং করার আগে কোন কোন বিষয় নিয়ে কাজ করতে হয়। অ্যাড স্কেলিং মিনস আমি বুঝাচ্ছি, ধরেন আমার একটা প্রোডাক্ট আজকে 5টা সেল হয়েছে, তো এই 5টা সেলকে কেমনে আমি 20টা সেল বানাবো, এই 20টাকে কেমনে আমি 100 সেল বানাবো, 100কে কেমনে আমি 500 সেল বানাবো, এই যে বাড়াচ্ছি,
আমি হারে হারে যে ইনক্রিজ করতেছি, আমার সেল বাড়াচ্ছি, এটাকে স্কেলিং বলে। সো এই স্কেলিং করার আগে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে করে নিতে হবে, আদারওয়াইজ স্কেলিং করতে গেলে আপনি লস করবেন, অনেক মানি লস হয়ে যাবে, আপনার স্কেল হবে না। সো দেখি আমরা কি কি জিনিস করা লাগে। প্রথমত ফার্স্ট কন্ডিশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, হাই প্রফিট মার্জিন আছে এমন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। হাই প্রফিট মার্জিন বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আপনি আপনারা এই যে আমি হচ্ছে প্রাইজিং নিয়ে একটা ক্লাস নিব, আমি আসলে সময়ই পাচ্ছি না, আসলে আমাদের টপিক চলে যাচ্ছে। আমার ইচ্ছা আছে যে প্রাইস নিয়ে একটা ক্লাস নেওয়ার। আপনারা, আমি জানি যে আপনারা যত উদ্যোক্তা আছেন তাদের ম্যাক্সিমাম মানুষ এই প্রাইসে ভুল করেন। আপনারা মনে করেন প্রাইস এটা আর কি আছে, এটা তো জাস্ট আমি 500 টাকায় প্রোডাক্ট কিনি, 700 টাকায় সেল করে দিই, 200 টাকা লাভ। এগুলা কোনোভাবেই স্কেলিং ফ্রেন্ডলি প্রোডাক্ট না, এটা আপনি বিজনেসই তাহলে প্রপারলি বুঝেন না। এখানে আপনি যখন 2-3 মাসে পরে দেখেন যে 1 লাখ টাকা লস করছেন, তখন টের পান যে না, মেবি ভুল কোথাও করছি, বিজনেস মনে হয় অনলাইনে হয় না। আপনি আসলে এই যে ফর্মুলাটা আছে এটাই বুঝেন নাই, যে প্রাইস কত মানে সেট করতে হয় একটা প্রোডাক্টে। আমেরিকার ক্ষেত্রে আমি 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 তো আমার তো বেশিরভাগ বিজনেস ইউএসএ তে। সো আমি ইউএসএ তে যেসব প্রোডাক্ট সেল করি, সেখানে যে প্রোডাক্ট আমার কেনা পড়ে ফর এক্সাম্পল $6-7, এই প্রোডাক্ট $6 যে প্রোডাক্ট কেনা পড়ে, এটা আমি বিক্রি করি $24। সো 3 গুণ বাড়ায় সেল করি, তাই না? $6 কেনা, $24 বিক্রি। এখন $6 কেনা, $12 বিজ্ঞাপন খরচ, তার মানে কত হলো? $18 আমার মানে খরচ চলে গেল, আর $6 আমার প্রফিট। সো $6 প্রফিট, পরে আবার আমি রিটার্গেট করে আমি দেখা যায় ওখান থেকে আরো দেখা যায় $2-3 এডিশনাল প্রফিট পাই। সো সব মিলে অন এভারেজ হিসাব করলে দেখা যায় $8-9 প্রফিট থাকে পার প্রোডাক্টে। সো এটা ইউএস এর ক্ষেত্রে, কারণ ইউএসএ তে আমি মানে $12 রাখতে হয়, মানে যে টাকায় প্রোডাক্ট কিনি তার ডাবল খরচ রাখতে হয় অ্যাড কস্টে। কেন? কারণ হচ্ছে ওখানে হিউজ কম্পিটিশন আছে। সো আমাদের দেশে ব্যাপারটা এমন না, আমাদের দেশে আরো কম রাখতে হয়। তো এখানে যদি দেখাই যে হাই প্রফিট মার্জিন আছে এমন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, তো এটার একটা এক্সাম্পল তো যে আমি যেটা রান করছি সেটাই আছে। যেমন ধরেন আমাদের যে প্রোডাক্টটা আছে, আমাদের যে প্রোডাক্টটা এটা হচ্ছে এটা, এই প্রোডাক্ট আমরা সেল করতেছি কত? 1190 টাকায়, তাই না? সো 1190 টাকা যদি আমরা সেল করি এই প্রোডাক্টটা, 1190 টাকা আমরা প্রোডাক্টটা সেল করতেছি। সো 1190 টাকা সেল করলে এটার কেনা প্রাইস কত আছে? এটার কেনা প্রাইস যদি বলি, যেমন ধরেন আপনি যদি এই প্রোডাক্টটা, এটা ডিপেন্ড করে, এই কেনা প্রাইস কিন্তু ডিপেন্ড করে আপনি হচ্ছে একদম একদম মেইন সাপ্লায়ারের কাছে যেতে পারতেছেন কিনা। সো আপনি যদি একদম নতুন হন, আপনি যদি একদম মেইন সাপ্লায়ারের কাছে না যেতে পারেন, আপনি যদি ওই মেইন সাপ্লায়ার থেকে আনার পরে 4-5 হাত বদল হওয়ার পরে ওই জায়গা থেকে আপনি নিয়ে আসেন, তাহলে হয়তো আপনি এটা 850 টাকা, 840 টাকা বা ইভেন 820 টাকায় পাইতে পারেন, এরকম রেটে হয়তো সেল করে। বাট আপনি যদি মেইন জায়গায় যেতে পারেন, সেখানে আপনি কমে পাবেন, যেমন ধরেন 780 টাকা বা 800 টাকায় পাবেন এই প্রোডাক্টটা কেনা, মানে কি কিনতে পারেন অনেক বেশি আনেন, তাহলে আপনি এটা 750 টাকা আনতে পারবেন। আর যদি আপনার সাপ্লায়ারের সাথে আরো ভালো রিলেশনশিপ থাকে, আপনি যদি অনেক প্রোডাক্ট আনেন রেগুলারলি, তখন সেটা আরো নেগোসিয়েশন করে কমায় আনতে পারবেন। এই প্রোডাক্ট অন এভারেজ চায়না থেকে যে কেনা পড়ে, মোটামুটি ডলার রেটের উপর তো এগুলো ডিপেন্ড করে অনেক সময়, তবে সবকিছু হিসাব করলে আপনার অন এভারেজ 620-30 টাকা বা 650 টাকার মধ্যে তারা প্রোডাক্ট কিনে ফেলে। এটা মানে বাংলাদেশে আনা পর্যন্ত খরচ হয়, তো যেহেতু তারা অনেক কোয়ান্টিটি একসাথে সেল করে, তাদের 50 টাকা 60-70 টাকা প্রফিট থাকলে পার প্রোডাক্টে অনেক প্রফিট। সো ডিপেন্ড করে আপনি কাদের কাছে যাচ্ছেন। তো আমি ধরছি তুলনা মানে 750 টাকা হচ্ছে কেনা, তার মানে আমাদের মার্জিন আছে কত? 440 টাকা। সো 440 টাকা মার্জিন মানে খারাপ না। আপনি 1200 টাকা একটা প্রোডাক্ট সেল করতেছেন, 450 টাকা প্রফিট আছে, ঠিক আছে, এটা মোটামুটি চলে। সো আপনাকে এই টাইপের প্রোডাক্ট চুজ করতে হবে যেটাতে আপনার 400 টাকার বেশি মার্জিন আছে। সো এখানে আমি তাই লিখছি যে এমন প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে যেখানে 400 টাকা গ্রস প্রফিট আছে, এমন প্রোডাক্টই আপনাকে নিতে হবে। এর নিচে যদি নেন, তাহলে এটাকে স্কেল করতে পারবেন না, আপনার এটা স্কেলিং ফ্রেন্ডলি প্রোডাক্ট হবে না। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এখন আসেন সেকেন্ড ওই আমি যেটা বললাম, আমাদের প্রোডাক্টের পারচেজ প্রাইস 750, সেলিং প্রাইস 1190, গ্রস প্রফিট আছে 440, তার মানে আমাদের স্কেলিং এর প্রথম যে কন্ডিশন আছে সেটা আমাদের এই প্রোডাক্ট মিট করে। ওকে, তারপরে যদি যাই, এই প্রোডাক্টের আমাদের বের করতে হবে, কি বলে, আমাদের প্রফিট বের করতে হবে, যে অ্যাকচুয়ালি প্রফিট কত। এটা যদি না বের করি আমরা, তাহলে হচ্ছে স্কেলিং আমরা করতে পারবো না। তো এটার যদি আমরা একটু হিসাব করি, যেমন ধরেন এই প্রোডাক্টটা আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি, তাই না? যদিও ফ্রি ডেলিভারি না দিলেও ওটা সেল হবে, বাট আমরা যেহেতু একটা চ্যালেঞ্জ আছে, এই জন্য ফ্রি ডেলিভারি দিচ্ছি, এখানে প্রফিট ওইভাবে দেখাচ্ছি না। বাট ডেফিনেটলি আপনারা যখন দিবেন, তো ফ্রি ডেলিভারি দেওয়ার দরকার নেই, এটা ফ্রি ডেলিভারি না দিলেও হবে। আর ফ্রি ডেলিভারি দিলে 100 টাকা দাম বাড়াই দিবেন, 1290 টাকা করে দিবেন, তাইলেই হবে। সো এটা 100 টাকা চেঞ্জ করলে সেলে কোনো ইম্প্যাক্ট পড়ে না, এটা ডেফিনেটলি সেল হবে। সো এখানে ডেলিভারি চার্জ আমরা ধরতেছি এভারেজ আমাদের থেকে যাবে 100 টাকা করে। কেন? কারণ ঢাকার ভিতর ডেলিভারি হচ্ছে 60 টাকা বা 70 টাকা, ডিপেন্ড করে আপনি কোন কুরিয়ারে দিচ্ছেন। ঢাকার বাইরে দেখা যায় হচ্ছে 120 টাকা করে পড়ে। সো সবগুলো তো ঢাকার বাইরে অর্ডার হবে না, ঢাকার ভিতরে অর্ডার হয়। তো অন এভারেজ আপনি হিসাব করলে মোটামুটি 100 টাকা করে পড়ে, কিছু 120, কিছু হচ্ছে 60। তো এটার মিডিল পয়েন্ট আমি ধরলাম 100 টাকা আপনার ডেলিভারিতে
স্পেন্ড আছে। প্যাকেজিং এবং ফোন কল, আপনার প্যাকিং করতে হবে প্রোডাক্টটা, এখানে একটা স্পেন্ড খরচ আছে, এবং ওই অর্ডার যে কল মানে কাস্টমার যে অর্ডারটা মানে কনফার্ম করবেন, কথা বলতে হবে, ওখানে একটা খরচ আছে, সব মিলে 20 টাকা এখানে খরচ আছে। অন্যান্য খরচ আছে 30 টাকা, ড্যামেজ ট্যামেজ এই হাবি যাবি, সো আরো 30 টাকা। এবং ম্যাক্স ফেসবুক অ্যাড কস্ট, আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন তখন সর্বোচ্চ খরচ হবে এক একটা সেলের জন্য 250 টাকা। এটা আপনি ধরে নেবেন যে 250 টাকা করে সর্বোচ্চ আমি সেল মানে খরচ করতে পারবো এক একটা সেলের জন্য। তার মানে এখানে টোটাল আমার খরচ হচ্ছে কত, 400 টাকা। 100 টাকা আর হচ্ছে 50 টাকা, 150 আর হচ্ছে এখানে 250, টোটাল হচ্ছে 400 টাকা স্পেন্ড। নেট প্রফিট 450, সরি 440, 400 টাকা স্পেন্ড হয়ে যাচ্ছে, আমার ফাইনাল প্রফিট আছে 40 টাকা করে পার প্রোডাক্টে। সো অবাক হচ্ছেন যে আরে 1200 টাকা প্রোডাক্ট সেল করেছে, 40 টাকা প্রফিট, এটা কি হইলো কিছু? সো সমস্যা নাই, এটা থেকে বাঁচার উপায় আছে, এর মার্জিন আরো অনেক বাড়বে। সো আপনি যদি ডেলিভারি চার্জটা না দেন তাহলে এটা 140 টাকা হয়ে যাবে। এটা যদি ডেলিভারি চার্জটা আপনি উঠায় দেন আর কি, তাইলে এটা এখানে জাস্ট 140 টাকা করে লাভ হবে পার প্রোডাক্টে। 140 টাকা লাভ মানে অনেক লাভ। সো অন এভারেজ অনলাইন বিজনেসে 20% বা 15% লাভ হয়, তার বেশি না। আপনি যদি 1000 টাকা প্রোডাক্ট সেল করেন 150 টাকার মতো লাভ হয়। সো ওই ফর্মুলা অনুযায়ী এটা ঠিকই আছে। ওকে, তো এটা আরো বাড়বে, আমি দেখাচ্ছি কেমনে বাড়বে। সো আমরা এটা বেসিক্যালি বুঝলাম যে আমাদের অ্যাকচুয়াল প্রফিটটা কত সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিলাম। তারপরে যদি আমরা যাই, এখানে একটা খুব ইম্পর্টেন্ট রেশিও আছে যে অ্যাড টু কার্ট যদি হয় 100টা প্রোডাক্টে, সরি 100টা প্রোডাক্ট যদি অর্ডার হয় তাহলে প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয় কয়টা, 500টা। আমরা মানে এটা কিন্তু গ্লোবাল ডেটা, মানে গ্লোবালি এটা ঘটে, এবং বাস্তবে আমরা একটু পরে এটা দেখবো। এডের রেজাল্টে আপনারা দেখছেন অলরেডি, আমি আবার দেখাচ্ছি। সো হচ্ছে 5 জন মানুষ কার্টে অ্যাড করলে তার মধ্যে একজন কিনে, আরো 4 জন থাকে যারা কিনে না, মানে পারচেজ কমপ্লিট করে না। সো চলেন আমরা এটা একটু দেখি। আমরা যদি অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখানে একটা কাজ করি। ইয়েস, এটা হচ্ছে পারচেস, তো আমরা পারচেসেরটা ম্যাচ করাবো, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে একটু খেয়াল করেন, 31টা কার্টে অ্যাড হয়েছে, তার মধ্যে কিনছে কয়জন, 7 জন। তার মানে কত গুণ, মানে ওই সবসময় তো সংখ্যাটা একদম ডাইরেক্ট ম্যাচ করবে না, বাট অন এভারেজ সংখ্যাটা ওইরকমই হয়। দেখা যায় প্রতি 5 জনে একজন কিনে আর কি। সো এখানে একজনে 7টা কিনছে, তার মানে আরো কয়জন বাকি আছে, প্রায় এখানে বাকি আছে আরো 24 জন, তাই না? ওই যে 24 জন বাকি আছে, হ্যাঁ, আরো যে 24 জন বাকি আছে, ওই 24 জন কিন্তু তাদের কাছে দেখেন ব্যাপারটা আবার একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে এসে এই কার্টে অ্যাড করা মানে কি, তার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে এবং তার এই দামেও কোনো সমস্যা নেই, দামটাও ঠিক আছে, তারপরে না সে কার্টে অ্যাড করছে, কার্টে অ্যাড করে পরে সে পারচেজ কমপ্লিট করে না। এখন কেন করে না, একটু সাইকোলজিক্যালি থিঙ্ক করেন। না করার একমাত্র কারণ হইতেছে মানুষ অনেক সময় আবেগে পড়ে অনেক কিছু কিনে, মানে যত কিছুই কিনে, আপনারাও কিনেন, আপনারা দেখবেন যে কোনো একটা জিনিস আপনার কিনতে মন চাইতেছে, আপনি পাগল হয়ে গেছেন, আরে আমার এটা ছাড়া হবেই না, আমার জীবনই চলবে না। আপনি যদি একটা সাইকেল কিনতে চান বা একটা বাইক কিনতে চান, আপনার কাছে মনে হবে যে রাতে ঘুমই হবে না এই সাইকেল না কিনলে, বাট যখন কিনে ফেলবেন, কিনে 2 দিন চালাবেন, তারপরে আর সাইকেলের কোনো খোঁজ খবর নেই, ওটা বাদ। সো ব্যাপারটা হচ্ছে মানুষ ম্যাক্সিমাম সময় কিনে হচ্ছে তার ইমোশনের জন্য কিনে ফেলে, তার মনে হয় ওই সময় সে সাইকোলজিক্যালি জাস্ট ওটা ভাবতে থাকে আমার এটা কিনতেই হবে, এটা না কিনলে আমার কিছুই হবে না। সো ব্যাপারটা হচ্ছে এখানে সে মনে করতেছে ওই সময় কিনবে, কেনার পরে আবার এখানে যাওয়ার পর আবার চিন্তা করতেছে যে 1190 টাকা এখন কিনবো, আচ্ছা থাক একটু পরে কিনবো না, পরে আর একটু দেখে নিই পরে কিনবো। সো এরকম চিন্তা করে, অথবা ওই সময় সে একটু ব্যস্ত থাকে, হয়তো ওই ঠিকানা টুকানা দিতে মানে দেয় না, বা এই ধরনের বেশ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে। তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, কিন্তু এর মানে সে কার্ডে অ্যাড করা মানে পছন্দ হয়েছে কিন্তু সে কমপ্লিট করে নাই। সো এই লুকগুলাকে আপনি ছেড়ে দিবেন কেন? এই লুকগুলাকে যদি আপনি আরেকবার দেখাইতে থাকেন তাহলে এটা কেনার চান্স অনেক বেড়ে যায়। ইউএস এর একটা মার্কেটিং সার্ভে আছে, সেখানে দেখা যায় মানুষ অন এভারেজ একটা প্রোডাক্ট 4 বার দেখার পরে কেনার সিদ্ধান্ত নেয়। অন এভারেজ 4 বার তার সামনে যদি সেম প্রোডাক্টের অ্যাড 4 বার প্লেস হয়, তখন সে ফাইনালি ডিসিশন মেক করে ফেলে যে ওকে ফাইন, এটা আমার কেনা দরকার। সো একবার দেখি সবাই কিনে না, কিছু মানুষ কিনে। সো আপনাকে বাকি মানুষগুলোকে ধরতে হবে হিসাব অনুযায়ী। সো স্লাইডে আমরা কি দেখতেছিলাম, 100 জন প্রোডাক্ট যে কার্টে অ্যাড করছে তার মধ্যে 500 জন আছে, সরি 100 জন অর্ডার করছে, তার মধ্যে 500 জন প্রোডাক্ট কার্টে অ্যাড করে অন এভারেজ। সো তার মানে 400 জন মানুষ রয়ে গেছে যারা আপনার প্রোডাক্টটা কিনে নাই কিন্তু সে পছন্দ করছে। তো ওই লোককে আপনি অবশ্যই ওখান থেকে সেল বের করা ট্রাই করবেন। কেমনে? ধরেন এই 400 জন মানুষকে আপনি আলাদা করে ফেসবুকে একটা কাস্টম অডিয়েন্স বানাবেন। কেমনে বানাবেন আমি আজকে দেখাবো ভিডিও লাস্টের দিকে। সো এই 400 জনকে আপনি ফেসবুকে বলবেন, ফেসবুক যারা আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কার্টে অ্যাড করছে তাদের তুমি একটা লিস্ট বানাও। আবার ফেসবুকে আরেকটা কমেন্ট দেবেন যে ফেসবুক যারা আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনে কমপ্লিট করছে তাদের একটা লিস্ট বানাও। সে লিস্ট বানাবে। তারপর আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন বলবেন, কাস্টম অডিয়েন্স থেকে চুজ করে বলবেন যে ফেসবুক যারা প্রোডাক্ট কার্টে অ্যাড করছে তাদেরকে অ্যাড দেখাবা
কিন্তু এখান থেকে বাদ দিবা যারা কিনে ফেলছে, কারণ যে কিনে ফেলছে তারা তো দেখানোর দরকার নাই। সো ফেসবুকে এই কমান্ড যখন দিবেন তখন ফেসবুক ওই যে 500 জন যে কার্টে অ্যাড করছে, এই 500 জনের মধ্যে 100 বাদ দিলে থাকে 400 যারা কার্টে অ্যাড করছে কিন্তু কিনে নাই, ওই পাবলিক গুলার অ্যাড দেখাবে। সো আপনি ধরেন এক একজন ব্যক্তিকে আপনি 100 বার করে অ্যাড দেখাবেন, 100 বার তার ওয়ালে অ্যাড যাবে। তার মানে কি, মানে ফেসবুকে ঢুকলেই আপনার অ্যাড পাবে, ঢুকলেই আপনার অ্যাড পাবে। সে যেহেতু ব্যাপারটা পছন্দ করে, আপনার ওয়েবসাইট থেকে কার্টে অ্যাড করে গেছে, তার মানে বারবার তারে পুশ করলে সে কিনেই ফেলবে, এটাই স্বাভাবিক। সো আপনি 40,000 বার ইমপ্রেশন হয় আর কি, 400 মানুষকে 100 বার করে ইমপ্রেশন দিলে 40,000 বার তার সামনে অ্যাডটা প্লেস করতে হবে। সো 40,000 বার অ্যাড প্লেস করতে গেলে অন এভারেজ আমি ধরতেছি $50 আপনার অ্যাড স্পেন্ড হবে, ফেসবুকে খরচ হবে। সো হইলো খরচ, সমস্যা নাই। এই $50 অ্যাড কস্টে এই 400 জনের মধ্যে দেখা যাবে 100 অর্ডার খুব ইজিলি রিকভার হয়ে যাবে। মানে 100 জন মানুষ, 400 জনের মধ্যে 100 জন খুব সহজেই কিনে ফেলবে 4-5 দিনের মধ্যে। ওই যারা কার্টে অ্যাড করছে তারা এখান থেকে কিনে ফেলবে, কারণ এরা ইন্টারেস্টেড পিপল। সো এরা যদি কিনে ফেলে তাহলে আপনার $50 100 অর্ডার পাইলেন, তার মানে কত টাকা করে খরচ হইলো? 50 সেন্ট, মানে 50 সেন্ট করে খরচ হলো। তো 50 সেন্ট করে খরচ হলে আমি ধরলাম যে 50 টাকা করে এক একটা অর্ডার পাইলেন, যেখানে আপনি এখানে অর্ডার পাইছেন কত করে? 250 টাকা করে, তাই না? এই প্রথমবার আপনি পাইছেন 250 টাকা করে, পরের বার রিটার্গেট করে আপনি অর্ডার পাইছেন কত করে? 50 টাকা করে। তো এখন এখানে এখানে কিন্তু আপনি হিউজ একটা মার্জিন পেয়ে গেলেন, তাই না? আপনি অনেক প্রফিট পেয়ে গেলেন, যেখানে 200 টাকা করে এডিশনাল প্রফিট হলো। এখানে যদি প্রফিট হয়ে থাকে কত? এখানে যদি প্রফিট হয়ে থাকে আপনার 40 টাকা, মানে এখানে 40 টাকা প্রফিট হইলে আরো এখানে 200 টাকা যুক্ত হবে, কারণ আপনি তো 50 টাকায় সেল জেনারেট করে ফেলছেন, 200 টাকা তো এডিশনাল রয়ে গেছে, সো 200 এখানে যোগ হবে। তার মানে আপনি 240 টাকা লাভ করতেছেন পার প্রোডাক্টে পরের বার রিটার্গেটিং এর টাইমে। তো ব্যাপারটা কিন্তু অনেক হিউজ। সো আবার যদি এখানে আপনি ডেলিভারি চার্জটা যদি আপনি এখান থেকে সরাই দিতেন তাহলে কিন্তু আরো মজা হইতো, এটা বেড়ে হয়ে যেত। সাপোজ ধরেন 350 টাকা প্রফিট হইতো এক একটা প্রোডাক্টে, আপনার নেট প্রফিট থাকতো। সো মানে বুঝতে পারছেন আশা করি, যে প্রথম দিকে এখানে প্রফিট না হইলেও আপনি ফানেলিং করে ব্যাপারটাকে প্রফিট করে ফেলতেছেন। সো আপনারা যারা ওয়েবসাইটে অ্যাড দেন না, আপনারা যারা ওই সেন্ড মেসেজ নিয়ে পড়ে থাকেন, সো আপনারা এই স্কোপ গুলা কিভাবে বের করবেন? এই মানে যে অডিয়েন্সটা চলে যাচ্ছে ওটাকে আপনি কেমনে রিটার্গেট করবেন? আপনি একটা বিশাল প্রফিটের জায়গা আপনি নষ্ট করে ফেলতেছেন, যেখানে মানে যেভাবে আপনি আসলে আপনার লসটা রিকভার করে প্রফিটে যাবেন, এরকম একটা হিউজ অপরচুনিটি আপনি মিস করে ফেলতেছেন ওয়েবসাইটের জন্য। আচ্ছা, তারপরে যদি এখানে ওকে, কোথায় ছিলাম জানি আমরা, এখানে এখানে হিসাবটা কেমন হবে? পরবর্তী হিসাবটা যদি আমি দেখাই, পরবর্তী হিসাবটা হবে আপনি যদি এখানে দেখেন যে ডেলিভারি চার্জ 100, প্যাকিং হচ্ছে 20 টাকা, আদার কস্ট, ঠিক আছে, ফেসবুক অ্যাড কস্ট। আচ্ছা, এখন ফেসবুক অ্যাড কস্টটা কেমনে আসতেছে? ফেসবুক অ্যাড কস্টটা আমি এখানে 150 টাকায় কেমনে লিখছি, আমি বলি 150 টাকা কিভাবে লিখছি। বেসিক্যালি আপনি যখন স্পেন্ড করছেন কত টাকা, মানে এভারেজ আপনি 300 টাকা করে খরচ করতেছেন, তাই না? এই যে এখানে খরচ করতেন 50 টাকা করে অর্ডার পাইছেন, আর এখানে আপনি পাইছেন 250 টাকা করে অর্ডার। সো আপনি যদি এটা ক্যালকুলেটরে হিসাব করেন, ফর এক্সাম্পল 250 গুণ হচ্ছে 100, আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, আপনাদের সামনেই করি। সো এখানে ব্যাপারটা দেখেন, ধরেন 250 টাকা করে গুণ দিচ্ছি আমি 100 অর্ডার, তার মানে আমার 25,000 টাকা অ্যাড কস্ট গেল, তাই না? 100 অর্ডার পাইলাম। আচ্ছা, এরপরে রিটার্গেট করে আমরা আরো অর্ডার কিছু জেনারেট করলাম, সেগুলো আমরা 50 টাকা করে অর্ডার পাইলাম 100, তার মানে কত হলো? 5,000 টাকায় আমি বাকি অর্ডার গুলো পেলাম। সো 5,000 যোগ হচ্ছে 25,000, 25,000, টোটাল আমার 30,000 টাকা অ্যাড কস্ট গেল। এর মধ্যে আমি অর্ডার পাইলাম কত? 200, তার মানে প্রতিটা অর্ডারে খরচ হচ্ছে কত? এভারেজ 150 টাকা এভারেজ অ্যাড কস্ট হচ্ছে আমার। ওকে, তো 150 টাকা যদি এভারেজ অ্যাড কস্ট হয়, তাহলে আমরা এরকম একটা সিনারিও দেখতে পারি। ডেলিভারি চার্জ 100 টাকা, এই প্যাকিং এবং ফোন কল কস্ট 20 টাকা, আদার কস্ট 30 টাকা, ম্যাক্সিমাম অ্যাড কস্ট হচ্ছে 150 টাকা। তাহলে আমার নেট প্রফিট কত দাঁড়ায়? 140 টাকা পার প্রোডাক্টে। সো 140 টাকা এভারেজ আমার মার্জিন যেহেতু আছে, তার মানে এটা হিউজ মার্জিন, সমস্যা নেই, এটা ভালো মার্জিন, এটাকে স্কেল করাই যায়। আবার যদি ডেলিভারি চার্জ উঠায় দিয়ে ট্রাই করেন তাহলে তো এটা আরো 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 ভালো। সো ডেলিভারি চার্জ উঠায় দিলে 240 টাকা বা 50 টাকা পার প্রোডাক্টে আপনার প্রফিট থাকবে। ওকে, আরেকটা বিষয় এখানে একটু বলে যাই, এই জায়গাটাতে নিয়ে আপনাদের মনে প্রশ্ন রেজ হতে পারে যে আসলে এই 100 অর্ডার যে আসবে এটা কিভাবে আসবে? এটা আসার আরেকটা কিছু স্ট্র্যাটেজি বলে দেই। যেমন ধরেন আপনি তো এখানে ভাগ করেই ফেলছেন, তাই না? যে কার্টে অ্যাড করছে কিন্তু কি মানে যে প্রোডাক্ট কার্টে অ্যাড করছে বাট কিনে নাই, যে কিনে মানে যে কিনে ফেলছে ওরে বাদ দিয়ে দিয়েছেন, যে কিনে নাই শুধু সেই আছে। সো ওই 400 পিপলকে আপনি ডিসকাউন্ট দিয়ে দেন। ও কেন কিনতেছে না? কেনার দুইটা রিজন, এক হচ্ছে তার পছন্দ,
পছন্দ, তার এই প্রোডাক্টটা লাগবে দেখি কার্টে অ্যাড করছে, এখন সে নেয় নেই, প্রাইসের সমস্যা, আর নাই সে চিন্তা করতেছে আদৌ কি প্রোডাক্টটা লাগবে কি লাগবে না। এখন লাগবে কি লাগবে না এটা বুঝে ফেলবেন আপনি 100 বার, তার ওয়ালে যদি ওই অ্যাড পুশ হয় তাহলে সে কনভিন্স হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু পরে যে কিনবে না এর কারণ হচ্ছে তার প্রাইস একটু ইস্যু হতে পারে, সো দিয়ে দেন তাকে ফ্রি ডেলিভারি। সরি, ফ্রি ডেলিভারি তো আপনি প্রথমেই দিয়ে দিচ্ছেন, যদি প্রথমে না দিয়ে থাকতেন তাহলে এই রিটার্গেট এডে ওকে ফ্রি ডেলিভারি দিবেন। আর যদি ফ্রি ডেলিভারিও দিয়েও ও কনভিন্স না হয়, সমস্যা নাই, আরো 10% ডিসকাউন্ট দেন, 20% ডিসকাউন্ট দেন, কোনো সমস্যা নেই। 20% ডিসকাউন্ট দিয়ে অর্ডার নিয়ে নেন, কারণ এখানে তো আপনার অ্যাড কস্ট কম, আপনার 200 টাকা আপনার হাতে আছে, আপনি এখান থেকে 100 টাকা যদি খরচ করে ফেলেন, তাকে ডিসকাউন্ট দিয়ে দেন 100 টাকা, তাও কোনো সমস্যা নেই, আপনি অর্ডার পেয়ে যাবেন, আপনার 100 টাকা লাভ থাকবে। সো এই হইলো মোটামুটি বিষয়। এই ক্যালকুলেশন গুলো আসলে অনেকেই বুঝেন, বাট আমি জাস্ট এক্সপ্লেন করতেছি, যারা নতুন আছে তাদের জন্য হেল্প হবে। আচ্ছা, আমরা তাহলে এই পার্টটা আমরা দেখে ফেললাম কেমনে কি হয়। তারপর যদি তারপর যদি আমরা এখানে যাই, আচ্ছা, আমরা যদি পার ডে 100 প্রোডাক্ট সেল করি, মানে ডেইলি যদি 100 প্রোডাক্ট সেল করি এবং এখানে যদি আমাদের 150 টাকা করে মার্জিন হয়, তাহলে মোটামুটি 15,000 টাকা পার ডে আমাদের নেট প্রফিট হয়, মানে একটা প্রোডাক্ট থেকে। যদি সেটা মান্থলি হিসাব করি তাহলে প্রায় 4.5 লাখ টাকার মতো মান্থলি প্রফিট জেনারেট করা যায়, একদম ফাইনাল প্রফিট, যেটা সব খরচ শেষ হওয়ার পরে ফাইনাল প্রফিট জেনারেট করা যায় মোটামুটি একটা প্রোডাক্ট থেকে। এরকম 4-5টা প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট বের করা কোনো ব্যাপারই না, চাইলেই করা যায়। আর এটা যে সেল করা খুব রকেট সায়েন্স না, সেটা আশা করি বুঝতে পারছেন অলরেডি। আমরা টেস্ট এডে প্রায় 18টা সেল করে ফেলছি, 18 নয় 15টা বলি, কারণ 15টা সেল করে ফেলছি, যেটা এক্স্যাক্টলি এখন পর্যন্ত আছে। সো এটা খুব কঠিন কাজ না, এটা আপনারাও পারবেন, চেষ্টা করলেই পারবেন। আর আমি তো এইগুলা শেয়ার করবো নেক্সট ক্লাসগুলোতে, এগুলো এক্সপ্লেন করবো, আসলে এগুলো কিছু বিহাইন্ড দ্য সিন জিনিস আছে, এগুলো আমি আরো ডিটেল আলোচনা করবো। ওকে, তো এখন আমরা হচ্ছে আরো 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 দু একটা টপিক দেখি। ফেসবুকে অ্যাড স্কেলিং করার আগে কোন কোন বিষয় টেস্ট করে নিতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আগে দেখছিলাম কোন কোন বিষয় খেয়াল রাখতে হয়, এখন হচ্ছে টেস্ট কি কি করতে হয়। অ্যাড স্কেলিং মানে আপনি আজকে 10টা সেট আছে, কালকে এটাকে 100 সেলের জন্য দিয়ে দিন, এটা না, এটার কিছু গ্রামার আছে, এটা মেনে যেতে হবে আপনাকে। সো গ্রামার গুলা কি এখানে দেখেন। ফার্স্ট অফ অল আপনাকে উইনিং প্রোডাক্ট বের করতে হবে। উইনিং প্রোডাক্ট মানে হচ্ছে যে প্রোডাক্টটা, ওই যে বললাম 400 টাকার বেশি মার্জিন আছে এবং এটা মার্কেটে ডিমান্ড আছে, এটা খুব বেশি মানুষ এটা নিয়ে অ্যাডভার্টাইজিং করতেছে না, বাট মানুষ এটা দেখলেই কিনবে। সো উইনিং প্রোডাক্টের ফর্মুলা নিয়ে প্রচুর আলোচনা করছি, সো এটা নিয়ে আর কথা আগাচ্ছি না। তারপর হচ্ছে উইনিং অডিয়েন্স। এই উইনিং অডিয়েন্সটা কি? আমার যে প্রোডাক্ট আমি চিন্তা করতেছি, এই প্রোডাক্টটা কারা কিনবে এটা আমার টেস্ট করতে হবে। ছেলেরা কিনবে না মেয়েরা কিনবে নাকি বোধ সবাই কিনবে? কোন অডিয়েন্স গ্রুপ বেশি কিনবে, যাদের এজ গ্রুপ, অডিয়েন্সের ভিতরে কিন্তু অনেক কিছুই আছে, যে 2 নাম্বার পার্টটা এটা কিন্তু অনেক বড় এরিয়া। এটার ভিতরে আছে যে জেন্ডার, তারপর আছে এজ, যে কোন এজ গ্রুপের মানুষ বেশি কিনে, 18 থেকে 24 নাকি 25 থেকে 34 নাকি হচ্ছে আপনার 45 প্লাস, কারা বেশি কিনবে এটা আমার ফাইন্ড আউট করতে হবে, একদম এক্স্যাক্টলি টু দা পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। আদারওয়াইজ আমি স্কেল করতে পারবো না, কারণ স্কেল মানে কি, আমি আমার বাজেট জাস্ট বাড়াবো 10 টাইম, মানে ধরেন আজকে $10 রান করলে কালকে আমি $50 রান করবো, এরপরের দিন যদি ভালো করে আমি এটা $500 পার ডে রান করবো, কারণ বাজেট সেল বাড়লেই আমার প্রফিট বাড়তেছে, তাই না? সেল হইতেছে, প্রফিট বাড়তেছে, আমার অ্যাড কস্ট বাড়াতে তো সমস্যা নেই, আমি ক্রেজিলি অ্যাডভার্টাইজিং মানে ইনক্রিজ করতে থাকবো বাজেট। তো এটা যে আমরা করবো, সো এটার জন্য এখানে যেমন ধরেন প্রফিটও বাড়বে, লসও বাড়বে, আপনি যদি ভুল করেন তাহলে মারাত্মক লস হয়ে যাবে একদিনে। সো এই জন্য আপনাকে এই জিনিসগুলো টেস্ট করে তারপর যেতে হবে। তারপর হচ্ছে উইনিং অ্যাড কপি। উইনিং অ্যাড কপি কি? ধরেন আপনি প্রোডাক্টের একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতেছেন, অ্যাড কপি মিন্স আমি বুঝাচ্ছি ওই যে ভিডিওটা, মানে ওই যে আপনার প্রোডাক্ট এটা প্রেজেন্ট হচ্ছে কি, মানে কি দিয়ে প্রেজেন্ট করতেছেন ইউজারের সামনে, ভিডিও নাকি ছবি? যদি ভিডিও হয় তাহলে ওই কোন ভিডিও দিয়ে করতেছেন, একটা ভিডিওর উপর ডিপেন্ড করা উচিত না। একটা ভিডিও ট্রাই করতেছেন, ওটা ভালো করতেছে, আপনার উচিত আরো 2-একটা ভিডিও ট্রাই করা, তাইলে আপনি বুঝতে পারবেন যে কোন ভিডিওটা ভালো রেজাল্ট করতেছে, তাই না? সো ওটা আপনি দেখে তারপরে আপনি এটা যাবেন। সো যাতে আপনার মানে ধরেন একটা ভিডিওতে আপনার কনভার্ট হচ্ছে একটু কম, আরেকটা আপনি রান করলে ওটাতে আরো বেশি কনভার্ট হচ্ছে, তার মানে কি, সো আপনি কমটা দিয়ে যদি ট্রাই করে শেষ করে ফেলেন তাহলে মানে কি আপনি অনেক ডলার লস করছেন। সো আপনাকে 2-3টা অ্যাড কপি অ্যাটলিস্ট টেস্ট করতে হবে। তারপর হচ্ছে উইনিং প্রাইস, এটা খুব ইম্পর্টেন্ট। উইনিং প্রাইস মানে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, যেমন ধরেন আমরা 1190 টাকা সেল করতেছি, এখন এটা 1190 টাকা সেল করতেছি, সেল হচ্ছে, এখানে উচিত এটা 1290 টাকা ট্রাই করা। তারপরে উচিত যদি 1290 টাকাও সেল হয় তাহলে উচিত 1390 টাকা ট্রাই করা। যদি ওখানেও সেল হয় তাহলে ট্রাই করা উচিত এটা 1500 সেল করা যায় কিনা। কেন? কারণ যদি দেখেন যে 1500 টাকা দিয়েও মানুষ এটা কিনতেছে, তার মানে কি, তার মানে আপনি এটা 1200 টাকা সেল করা মানে 300 টাকা করে লস করতেছেন পার প্রোডাক্টে, আপনার তাহলে এটা 1500 করে সেল করা উচিত যদি 1500 করে কিনে মানুষ। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনাকে প্রাইস টেস্ট করতে হবে ডিফারেন্ট ওয়েতে। তারপর আপনার উইনিং প্লেসমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, যে ফেসবুকের অনেক প্লেসমেন্ট আছে, এই প্লেসমেন্টের মধ্যে কোন প্লেসমেন্ট থেকে বেশি সেল আসতেছে, সো এইটাও আপনাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। সো আপনি যদি দেখতেছেন ইনস্টাগ্রাম থেকে প্রচুর সেল আসতেছে, তার মানে কি আপনার ইনস্টাগ্রামে বাজেট বাড়াইতে হবে। আপনার দিনে $100 অ্যাড বাজেট আছে, $100
$80 দিতে হবে ফেসবুকের ইনস্টাগ্রাম প্লেসমেন্টে অ্যাড প্লেস করার জন্য। সো যেখান থেকে বেশি সেল আসতেছে ওইখানেই আপনি বেশি ডলার দিবেন, তখনই এটাকে বলে আর কি প্লেসমেন্ট। আপনি এই টেস্টগুলো যখন করবেন তখন আপনি যাবেন হচ্ছে স্কেল করার জন্য। সো আমরা মানে কিভাবে আপনারা টেস্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, বাট আমরা আজকে এগুলা মানে আমাদের এই বুট ক্যাম্পে আমরা এই গ্রামারটা মেনটেন করছি না। এটা বেস্ট প্র্যাকটিস না, আপনারা ডেফিনেটলি এটা মেনটেন করেই যাবেন। আমি করতেছি না, এর কারণ হচ্ছে সময়ের অভাব। আমরা এগুলা মোটামুটি সব কয়টা টেস্ট কমপ্লিট করতে আরো না হইলেও 4-5 দিন বা 7-8 দিন টেস্ট করতে হবে। সো এত টাইম তো আমাদের নাই, আমরা আরো অনেক টপিক নিয়ে আলোচনা করব। সো এই গ্রামারের বাইরে গিয়ে ট্রাই করা মানে কি ফেল হওয়ার খুব মারাত্মক চান্স আছে। সো আমি ওইটুকু ঝুঁকি নিয়ে করতেছি, সো দেখা যাক কি হয়। আর এছাড়াও তো আপনারা একটা কাজ করছেন অলরেডি, আমার দেখা দেখি সেম প্রোডাক্টের সবাই মিলে অ্যাড রান করে দিচ্ছেন, অ্যাডের কস্ট এখন ডেফিনেটলি অনেক হায়ার হয়ে যাবে। সো আমার চ্যালেঞ্জ যাও ছিল কঠিন, ওই কঠিন রে করে দিচ্ছেন আরো ডাবল কঠিন। সো ব্যাপারটা দেখি তারপরে কি হয়। আমি আশাবাদী যে ইনশাল্লাহ হয়তো বা ঠিক হয়ে যাবে, আমরা হয়তো বা আমাদের যে টার্গেট আছে সেটা পূরণ করে ফেলবো। ওকে, আমি যে জিনিসটা বলতেছিলাম যে এই জিনিসগুলো আপনারা কিভাবে দেখবেন যে কোন মানুষ কিনতেছে, এটা অ্যানালাইসিস করা যায়, এটা কেমনে করবেন একটু দেখাই দিই। ধরেন আমরা এখানে শুধুমাত্র পারচেসটাকে আমরা একটু ব্রেকডাউন করবো। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি শুধু পারচেসটাকে। সো এখানে পারচেসটাকে আমরা সিলেক্ট করলাম, শুধুমাত্র যে যে পারচেস মানে কনভার্সনে যে রান করছিলাম সেটা আমরা একটু চুজ করলাম। চুজ করার পরে এখানে একটা অপশন আছে ব্রেকডাউন, এখানে খেয়াল করবেন এটা ব্রেকডাউন আছে। এই ব্রেকডাউন থেকে আপনি অনেকভাবে ব্রেকডাউন করতে পারবেন। যেমন ধরেন আমি ব্রেকডাউন করলাম যে এজ, প্রথমত আমি এইজ না, আমি একটা কাজ করি, প্রথমে একটা করি জেন্ডার। সো আমি একটু জেন্ডারটা দেখতে চাই যে কারা বেশি কিনছে। যেমন ধরেন ফিমেল, ফিমেল ফেসবুক 1200 ফিমেলের কাছে অ্যাড প্লেস করছে, মানে 1300 মানে ফিমেল অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করছে, যার মধ্যে একটা সেলও আমরা পাই নাই। 13 জন মানুষ ওয়েবসাইটে গেছিল, কেউই কার্ডে অ্যাড করে নাই এবং কেউ কিনে নাই, একজনও কিনে নাই, যে আমরা দেখতেছি কেউই কিনে নাই। কিন্তু মেইলের মধ্যে ফেসবুক 7000 মানুষকে অ্যাড প্লেস করছে এবং এই 7000-এর মধ্যে 7 জন কিনছে। এখন একটা কথা বলি, এখন বলবেন যে না ভাই ফেসবুক এটা পার্সিয়ালিটি করলো কেন? ফেসবুক কেন, আমি তো বলছিলাম মেল ফিমেল দুইজনেরই দেখাইতে, সে কেন এত মানুষকে, মানে ধরেন আমার বাজেটের প্রায় বেশিরভাগ খরচ করে দিল, মানে বেশিরভাগ না, 4 ভাগের 3 ভাগ খরচ করে দিল মেলের পিছনে আর 1 ভাগ খরচ করলো ফিমেলের পিছনে। এটা কেন করলো? এটা করলো কারণ ফেসবুক এক্সপেরিমেন্ট করে। প্রথমে ফেসবুক যেটা করছিল, হয়তো 100 জন ফিমেলের কাছে প্লেস করছে, 100 জন মেলের কাছে প্লেস করছে। প্লেস করার পরে সে দেখছে যে আসলে, মানে দেখছে মিন্স কেমনে দেখছে, এটাকে বলে অ্যাড অপটিমাইজেশন। যেহেতু আমার ওয়েবসাইটে পিক্সেল কানেক্ট আছে, এখানে কি কি ঘটতেছে এটা পুরা রিপোর্টটা ফেসবুকের কাছে যায়, ফেসবুক এই ফুল জিনিসটা দেখতে পারে। ওকে, আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা দেখতেছিলাম ব্রেকডাউন, যে আমরা কিভাবে ব্রেকডাউন করবো সেটা একটু দেখতেছিলাম। জাস্ট আমি একটু সিলেক্ট করে নিই। আচ্ছা, এখানে একটা লোড হচ্ছে এখনো ফেসবুক, জাস্ট একটা মিনিট। ওকে, হ্যাঁ, আমরা দেখতেছিলাম যে কিভাবে আপনারা ব্রেকডাউন মানে ওই মানে অ্যানালাইসিস করবেন যে আসলে কোন কোন অডিয়েন্স আমার এই জিনিসগুলা কিনতেছে, বা কোন এজ গ্রুপের মানুষ বেশি কিনতেছে, তারপর হচ্ছে কোন জেন্ডার কিনতেছে সেটা কিভাবে আমরা চেক করব। সো আমরা দেখলাম যে এজ গ্রুপের ক্ষেত্রে মেল ফিমেল দেখলাম। আচ্ছা, আমি সরি, আমি আরেকটা জিনিস বলতেছিলাম, মনে ভুলে গেছি, যে ফেসবুক প্রথমত পার্সিয়ালিটি যে করলো, যে ছেলেদেরকে বেশি দেখাইলো মেয়েদেরকে কম দেখাইলো, এটা কেমনে করলো? এটা করলো মূলত ফেসবুক প্রথমে 100 জন, ধরেন অন এভারেজ 100 জন ছেলের কাছে অ্যাড প্লেস করছে, 100 জন মেয়েদের কাছে অ্যাড প্লেস করছে। প্লেস করার পরে সে দেখছে, অ্যানালাইসিস করছে যে আসলে তাদের মধ্যে কে কিরকম অ্যাকশন নিছে। ফেসবুক যখন দেখছে যে মেয়েরা জাস্ট দেখছে, খুব বেশি একটা মানে মানে ক্লোজলি আমাদের যে অ্যাকশন, আমাদের যে গোল, সেটার মানে কাছাকাছি আসতেছে না। মানে কিছু সাইন আছে তো, তাই না, যে কতটা ক্লিক পড়তেছে, তারপরে কার্টে অ্যাড হচ্ছে কিনা, এগুলো হচ্ছে সাইন, কেনার আগের সাইন। সো এগুলা কি ঘটতেছে কিনা, যখন দেখছে যে না মেয়েদের ক্ষেত্রে এটা কম ঘটতেছে, ছেলেদের ক্ষেত্রে এটা বেশি ঘটতেছে, তখনই ফেসবুক পরবর্তী সিদ্ধান্ত নিয়ে নিছে যে ওকে, আমরা তাহলে ছেলেদেরকে বেশি অ্যাড দেখাবো, কারণ আমাদের যে গোল আছে সেটা পূরণ করতে হবে। সো তারপরে সে ফেসবুক মূলত কি করে, ছেলেদেরকে বেশি অ্যাড প্লেস করা শুরু করে। সো এই ওয়েতে ফেসবুক প্রতিনিয়ত ডেটা রিসিভ করে যে কোন ধরনের অডিয়েন্স আমার ওয়েবসাইটে এসে কনভার্ট হচ্ছে, সেটা দেখে দেখে সে হচ্ছে ডিসিশন নিতে থাকে। এটাকেই বলে অ্যাড অপটিমাইজেশন। আপনারা যে বলেন যে ফেসবুক অ্যাড অপটিমাইজেশন কি, এটাই ফেসবুক অ্যাড অপটিমাইজেশন। এখন আপনারা যে ওয়েবসাইটে অর্ডার নেন না, আপনারা যে সেন্ড মেসেজে অর্ডার নেন, মেসেজ দিয়ে অর্ডার নিয়ে নেন। এখন মেসেজ দিয়ে অর্ডার নিলে ফেসবুক কেমনে জানবে যে এই লোক কি প্রোডাক্ট কিনতেছে, মানে কি আদৌ ভালো লোক নাকি পটেনশিয়াল লোক না? এটা কি ফেসবুক বোঝার কোনো চান্স আছে? কোনো চান্সই তো নাই। ফেসবুক চোখ বন্ধ করে, ফেসবুক যখন দেখে যে ফেসবুকটা যখন ট্র্যাকিং বন্ধ করে দিয়েছেন, ফেসবুক যখন রিয়েল টাইম খবর জানে না, তখন ফেসবুক কি করে, চোখ বন্ধ করে একদম
ফি সাবিলিল্লাহ মানে অডিয়েন্স পাঠাইতে থাকে, যা ইচ্ছা মতো লোক পাঠাতে থাকে, অর্ডার হোক বা না হোক ওটা দেখার বিষয় না। ফেসবুক দেখে যে মেসেজ কি আসছে কিনা, মেসেজ আসলেই হয়েছে, কিনুক বা না কিনুক ওটা আমার দেখার বিষয় না। সো এই হয়েছে ব্যাপার। আর যখন ফেসবুককে ওয়েবসাইট থেকে অর্ডার নেওয়াচ্ছেন তখন কি করতে পারে, ফেসবুক ডিটেক্ট করতে পারে যে মানুষ কি প্রোডাক্ট ভিউ করতেছে কিনা। ভিউ করলে সে কি বুঝে যে ভিউ করতেছে মানে ওকে ঠিক আছে, এটা হচ্ছে পারচেসের আগের অ্যাকশন, তার মানে মানুষ কেনার চান্স আছে, এই টাইপের লুক আমাকে পাঠাইতে হবে। তারপরে যখন কার্টে অ্যাড করে তখন বুঝে না ঠিক আছে আমরা একদম ক্লোজলি চলে গেছি। যখন এটা পারচেস হয়ে যায় তখন সে বুঝে ফেলে এক্স্যাক্টলি কারা কিনতেছে। ইভেন শুধু এখানেই শেষ না, ফেসবুক দেখবেন আরো আরো মানে এজ গ্রুপ দিয়েও করে। যেমন ধরেন সে যখন বুঝে গেছে যে ছেলেরা বেশি কনভার্ট হচ্ছে তখন সে দেখে ছেলেদের কোন বয়সের মানুষ বেশি কনভার্ট হচ্ছে। যখন দেখে যে 25 থেকে 30 বছরের মানুষ বেশি কনভার্ট হচ্ছে তখন ফেসবুক এই 25 থেকে 30-এর কাছেই বেশি অ্যাড প্লেস করতে থাকে। মানে একদম রিয়েল টাইম ডেটা নিয়ে সে হচ্ছে এটাকে অপটিমাইজ করে, যার কারণে এখানে প্রচুর মানে ভালো পারফরমেন্স আশা করা যায়। ওকে, আমরা একটু এজ দিয়ে দেখি এখন। যখন আমরা এইজ গ্রুপ দেখবো তখন আমরা দেখবো যে 18 থেকে 24 ফেসবুক মূলত এইভাবে ভাগ করে আর কি, 18 থেকে 24, 25 থেকে 34 এভাবে ফেসবুকের স্লট আছে। তো ওই স্লট ওয়াইজ আপনি যদি একটু খেয়াল করেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মনে হয়, দেখেন ফেসবুক এখানে খেয়াল করেন, দেখেন ফেসবুক হচ্ছে 18 থেকে 24, এখানে ফেসবুক কি করছে মাত্র একটা সেল আসছে, যার কারণে ফেসবুক এখানে দেখা গেছে যে কম মানুষের কাছে অ্যাড প্লেস করছে, মানে 1922 জনের কাছে অ্যাড প্লেস করছে। কিন্তু এই 25 থেকে 34-এ ফেসবুক মনে করছে খুব হাই পোটেনশিয়াল অডিয়েন্স, যার কারণে এখানে সে সবচেয়ে বেশি ডলার স্পেন্ড করছে এবং 3500 মানুষকে অ্যাড দেখাইছে। তারপরে 35 থেকে 44 এখানে দেখাইছে এত। সো আপনার এখান থেকে দেখতে হবে যে কোত্থেকে বেশি সেল আসে, দেখে আপনি পরবর্তী অ্যাড রান করবেন ওই অডিয়েন্স গ্রুপের উপর টার্গেট করে। আচ্ছা, এটার উপর একটা প্রশ্ন আপনাদের মনে যে রেজ হবে বা রেজ হওয়া উচিত সেটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। যেমন ধরেন আপনাদের মনে ইমিডিয়েট এই প্রশ্ন রেজ হওয়া উচিত যে ভাই আপনি না বললেন যে ফেসবুক রিয়েল টাইম ডেটা দেখে দেখে ডিসিশন নিচ্ছে, তাহলে আমি কেন এই প্লেসমেন্ট ধরে ধরে আলাদা করে অ্যাড রান করবো? আমার কেন উইনিং অডিয়েন্স বের করা উচিত? ছেলে মেয়ে ধরার কি দরকার কি? আমি বোধ দিয়ে দিব ছেলে মেয়ে, ফেসবুক নিজেই সিদ্ধান্ত নিবে ছেলে না মেয়ে। ফেসবুক নিজেই সিদ্ধান্ত নিবে কোন এজের অডিয়েন্স বেশি কনভার্ট হয়। ফেসবুক তো এটা জানতেই আছে, যাই না এটা করুক, আমি কেন এখানে পাকনামি করতে যাব? ব্যাপারটা হইতেছে আমরা চাই কি অ্যাজ এ মার্কেটার, আমাদের উদ্দেশ্য যত কম টাকায় সেল আনতে পারি, তাই না? এখন ফেসবুকে যখন দিবেন আপনি দুনিয়ার সব অপশন, তখন এটা ভালো, ডেফিনেটলি ভালো। যদি আপনার বাজেট অনেক বেশি থাকে, $10,000 অ্যাড বাজেট থাকে, তখন এটা খুব ভালো। কিন্তু যদি আপনার বাজেট থাকে কম, তাইলে এটাকে অপটিমাইজ করতে হবে। কেমনে? ফেসবুকের হাতে যখনই ছাড়বেন ফেসবুক এটাকে এক্সপেরিমেন্ট করবে, ছেলেদের কাছে দিয়েও এক্সপেরিমেন্ট করবে, মেয়েদের কাছে দিয়েও এক্সপেরিমেন্ট করবে, প্রত্যেকটা এজ গ্রুপে দিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট করবে। এখন ওই এক্সপেরিমেন্ট করতে গেলে তো ডলার কাটবে, তাই না? ওই যে ডলারটা লস হইতেছে এটা তো আপনার লস, আপনার এটা বাঁচানো উচিত। কেমনে বাঁচাবেন? এই যে এখানে বুঝে যাবেন যে কোন অডিয়েন্স ভালো করতেছে, এটা দেখে পরবর্তী অ্যাড রান করার সময়, স্কেলিং এর অ্যাড রান করার সময় আপনি শুধু এই 18 থেকে 25 থেকে 34 এই অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করবেন, সবার কাছে প্লেস করার কোনো দরকারই নেই। আশা করি বুঝাতে পারছি পার্টটা। তারপর আপনি এখান থেকে গিয়ে আপনি প্লেসমেন্ট, মানে এই যে এখানে প্লেসমেন্ট দেখবেন যে কোন প্লেসমেন্ট থেকে বেশি কিনতেছে। এই যে প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে এই যে দেখেন ফেসবুকের আমরা তো রান করছিলাম, এই দেখেন ফেসবুকের রিল, ফেসবুকের রিলে 2500 মানুষের কাছে অ্যাড প্লেস হয়েছে, বাট কিনছে মাত্র একজন, তার মানে রিল থেকে ভালো রেজাল্ট আসতেছে না। কিন্তু এখানে ফেসবুক ফিড থেকে ডেস্কটপে যে ফিড কোনো অর্ডার আসে নাই, কিন্তু এখানে বেশি মানুষের কাছে সেন্ডও করে নাই। তারপর ফেসবুকের মোবাইল ফিড, এখান থেকে সবচেয়ে বেশি অর্ডার পাইছি আমরা। কয়টা অর্ডার পাইছি? 6টা। তার মানে কি আমার মোবাইল ফিডেই একটা বেশি প্লেস করা উচিত। তারপর হচ্ছে এখানে ভিডিও ফিডে আমরা খুব বেশি একটা অর্ডার পাই নাই। সো তো ওই জায়গা থেকে আমরা যদি দেখি যে মোবাইল ফিড হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট, তো আমাদের অন্যান্য জায়গায় অ্যাড না দেখায় শুধু মোবাইল ফিডে আমরা অ্যাড দেখাইতে পারি, তখন এটা ভালো পারফর্ম করবে। সো এইভাবে ধরে ধরে অনেক ব্রেকডাউন করা যায়। আপনি এখান থেকে একদম প্ল্যাটফর্ম টাইম, কোন সময়ে মানে বেশি কনভার্ট হয়েছে, একদম সব আপনি দেখতে পারবেন আর কি। এই যে এই ব্রেকডাউন থেকে গিয়ে গিয়ে দেখেন, দেখে দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে কাদের কাছে প্লেস করা উচিত। ওকে, আমরা যেখানে ছিলাম যে এই ওয়েতে আপনার এগুলো টেস্ট করতে হবে, টেস্ট করার পরে আপনি এক্স্যাক্টলি মেইন ক্যাম্পেইনটা আপনি লঞ্চ করবেন। তো এইগুলা করলে আপনি হচ্ছে যদি স্কেল করেন তখন স্কেলটা একদম পারফেক্টলি যাবে আর কি। আর যদি এগুলা মিস করে আপনি যান তাইলে ফেল হওয়ার চান্স আছে আর কি। ওকে, এখন আমরা যে অ্যাড রান করব, ধরেন আমরা তো বুঝে গেলাম মোটামুটি সবকিছু, আমরা বুঝলাম যে কেমনে কি করতে হয়, আমরা মোটামুটি রেডি। যেহেতু আমরা এগুলা মেনটেন করব না, তার মানে কি আমরা এখন স্কেল করতে চাই, বাট এগুলা প্রত্যেকটা মেনটেন করার এখন আমাদের সময় নাই, তার মানে কি এখন অ্যাড বাজেট বাড়াই দিতে হবে। অ্যাড বাজেট কত দিতে হবে সেটাও যদি একটু বলি। যেহেতু আমরা ধরে নিছি যে প্রথম সেলের জন্য কোথায় জানি আমরা ধরে নিছি,
এই যে এই শিটে আমরা ধরে নিছি, এই যে ফেসবুকে আমরা প্রতিটা সেলের জন্য যদি 250 টাকা করে খরচ করি তাতেও আমাদের লস হয় না, আমরা ঠিকই থাকি, মানে প্রফিটে থাকি। সো আমরা সর্বোচ্চ এই প্রোডাক্টটা সেল করার জন্য ফেসবুকে 250 টাকা খরচ করব। তার মানে যদি আমি 1 লাখ টাকা সেল করতে চাই তাহলে আমার সেল লাগবে মোটামুটি 90টার মতো, সম্ভবত 90টা বা 95টা, ধরেন 100টা সেল লাগবে। সো এই 100টা সেল যদি আমার লাগে একদিনে, তো 100টা সেল করতে গেলে আমার তাহলে খরচ কত করতে হবে? খুব সিম্পল হিসাব, 100 কে গুণ দেন এই 250 দিয়ে, তার মানে কি 25,000 টাকার অ্যাড দিতে হবে আমাদের একদিনে। 25,000 টাকার অ্যাড দিলে আমরা 1 লাখ টাকা সেল করতে পারবো। সো আমরা এটা করব। এখন আমাদের এই 1 লাখ টাকার যদি আমরা যদি এখন মেবি কত ডলার হয়, ডলারে কনভার্ট করলে সম্ভবত এটা হয় $200। সো আমরা যদি $200 অ্যাড রান করি একদিনে, তখন ফেসবুক কি করবে? তখন ফেসবুক মানে ফেসবুক কি করবে এটা একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আপনার পকেটে যদি অনেক টাকা থাকে, সাপোজ আপনার পকেটে, আপনি বের হয়েছেন ঢাকা কোনো একটা জায়গায় বের হয়েছেন, আপনার পকেটে টাকা আছে 10,000। এখন আপনি কি লেভেলের স্পেন্ড করবেন? আপনার যেগুলো কেনা দরকার নাই সেগুলো কিনতে মন চাবে, উড়াধুরা খরচ করবেন, সামনে যা পড়বে তাই কিনতে চাবেন, তাই না? টাকা তো অনেক আছে পকেটে, পকেট গরম। কিন্তু যদি পকেটে টাকা থাকে 200, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে কিন্তু অনেক শখ আহ্লাদ জাগবে না, আপনার খরচ করতে মন চাবে না, মনে হবে না যে আচ্ছা একটু ওই এখান থেকে একটা কফি খাই, আচ্ছা সুলতান ডাইনে একটা বিরিয়ানি খাই, এগুলো মন চাবে না ওই সময়, কারণ পকেটে টাকা আছে 200, রাইট? সো ফেসবুকের ক্ষেত্রেও সেম। যদি ফেসবুকে এখন আমি $5 অ্যাড দিছি, ফেসবুক কত লক্ষ্মী, মানে লক্ষ্মীর মতো কাজ করছে, সে কত সুন্দর করে আমাকে সেলগুলা দিচ্ছে, তাই না? যখনই আমি এটা $200 দিব ফেসবুকে বাজেট, ডেইলি বাজেট, ফেসবুক পাগল হয়ে যাবে, ফেসবুক উড়াধুরা স্পেন্ড করা শুরু করবে। ফেসবুক উড়াধুরা স্পেন্ড করবে এবং দেখা যাবে যে আমার মানে মানে একটা সেল এখন 60 সেন্টে পাইছি, ওই সেল দেখা যাবে আমি পাচ্ছি $2। তো এটা কেন কেন হয়েছে? যেটা বললাম, ফেসবুক দেখছে আমার বাজেট বেশি, সে স্পেন্ড বেশি করবে। তো এইটার জন্য আমাদের বেসিক্যালি যখন আমরা স্কেল করি তখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ভিডে অ্যাড রান করতে হয়। এখন এই ম্যানুয়াল বিট যখনই বলবো তখনই আপনাদের মাথায় আসবে যে বিট ভাই কি। তো চলেন আমরা বিট সম্পর্কে একটু জানতে হবে আমাদের, না জানলে বুঝবেন না যে ফেসবুক স্কেল করার আগে এই বিডিং সিস্টেমটাকে কন্ট্রোল করতে হয়, এটা না করলে আপনি স্কেল করতে পারবেন না। যার কারণে আপনারা দেখেন অনেকেই যে প্রথম দিকে সেল পাইতেছেন, পরে যখন সেল বাড়াইতে যান তখন দেখেন কস্ট হাই হয়ে যায়। প্রথম দিকে সেল বাড়তেছে $1, আমার প্রফিট হইতেছে, যখনই সেলটা বাড়াইতে গেছেন বিট হাই হয়ে গেছে। এটা কেন হয়েছে? যে এই কারণে হয়, ফেসবুকে বাজেট বাড়াই দেন আর ফেসবুক ইচ্ছা মতো টাকা খরচ করে। সো এইটা জানার জন্য আমাদের একটু জানতে হবে ফেসবুক অ্যাড কিভাবে চার্জ করে, আসলে আপনার থেকে কিভাবে ফেসবুক টাকা কাটে, এটা না জানলে আপনি এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না। এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। ফেসবুক বেসিক্যালি টাকা চার্জ করেছে সিপিএম এর উপর ডিপেন্ড করে। এখন বলবেন যে সিপিএম কি ভাই? সিপিএম হইতেছে, যে সিপিএম একটা ডেফিনিশন আমি এখানে দিছি, এটা আমি ইংলিশে লিখছি, আপনি এখান থেকে দেখে নিন, গুগল করলেও পেয়ে যাবেন, আমি বাংলায় একটু বলে দিই। সিপিএম মানে হইতেছে প্রতি 1000 মানুষকে অ্যাড দেখাইতে আপনার কয় ডলার খরচ হইতেছে, এটাই হচ্ছে সিপিএম। যেমন ধরেন আপনি $10 স্পেন্ড করছেন, 10,000 ইমপ্রেশন পাইছেন, তার মানে আপনার সিপিএম কত? $1, কারণ 1000 মানুষকে দেখাইতে $1 খরচ, 10,000 মানুষকে দেখাইতে 10,000 টাকা খরচ, সরি, $1 আপনি 10,000 ইমপ্রেশন পাবেন, আর $10 আপনি পাবেন হচ্ছে 10,000 ইমপ্রেশন। সো আপনার প্রতি 1000 ইমপ্রেশন পাইতে আপনার যেটা খরচ হয় সেটাই হচ্ছে আপনার সিপিএম। সো সিপিএমটা আশা করি বুঝতে পারছেন। তো এই সিপিএমটা ফেসবুক বেসিক্যালি সিপিএম এর উপর ডিপেন্ড করে টাকা কাটে, আর কোনো মেট্রিক্স এর উপর না। সো প্রতি 1000 মানুষকে দেখাইতে ফেসবুক একটা চার্জ করে আর কি। সো আমরা এই সিপিএম এর ইনক্রিজ হিস্ট্রিটা দেখবো বাংলাদেশ প্রেক্ষাপটে। অনেকেই কমপ্লেইন করে যে ভাই আমার তো আগে প্রচুর সেল হইতো, আগে আমি দেখা যেত $5 বুস্ট করতাম, আমার মানে বুস্টই বলে, তোর তো অ্যাড অনেকেই জানে না বা বলে না। সো বুস্ট অনেক পরিচিত। সো বলে ভাই আমি তো আগে $5 বুস্ট করতাম, সো $5 বুস্ট করে আমি 20টা 25টা অর্ডার পাইতাম, আর এখন ভাই $5 বুস্ট করে একটা অর্ডারও পাই না, ঘটনা কি? সো এই ঘটনাটা কি এটা জানতে হলে আপনার এই জিনিসটা বুঝতে হবে। সো ফেসবুকের সিপিএম ইনক্রিজ হিস্ট্রিটা যদি আমরা খেয়াল করি, 2015 সালে, মানে 2015 সালে যারা অ্যাডভার্টাইজিং করেন তারা এটা জানেন, 2015 সালে আমরা $1 ফেসবুক যদি আমরা $1 দিতাম, তাহলে আমরা 15,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতাম। মানে তাহলে আমার সিপিএম কত ছিল? 15 সেন্ট। মানে 15 সেন্টে আমরা হ্যাঁ 15 সেন্ট। তো আমরা হচ্ছে বেসিক্যালি $1 15,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতাম। সো 2017 সালে কি হয়েছিল সেটা? 2017 সালে একটু মানে ইনক্রিজ হয়েছে, সেখানে হচ্ছে আমরা $1 8 থেকে 10,000 মানুষকে অ্যাড দেখাইতে পারতাম। সো 2019 সালে কি হইতো, আমি 2 বছর মানে 1 বছর পর পর দেখাই নাই, আমি 2 বছর পর পর দেখাইছি। 2019 সালে আমরা $1 5,000 মানুষকে অন এভারেজ অ্যাড দেখাইতে পারতাম। আচ্ছা বাই দ্য ওয়ে একটু বলে নিই, এই যে বলতেছি যে
5,000 মানুষকে এই সিপিএম কিন্তু ডিপেন্ড করে, সিপিএম ডিপেন্ড করে আপনি কোন অবজেক্টিভে অ্যাড রান করতেছেন সেটার উপর ভ্যারি করে। সো আমি এখানে শুধুমাত্র সেলস অবজেক্টিভের কথা বলতেছি। সো এটা ডিপেন্ড করে টোটালি যে আপনি কোন অবজেক্টিভে রান করতেছেন, অবজেক্টিভ ওয়াইজ, অডিয়েন্স ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ সিপিএম চেঞ্জ হয়। সো আমি বলতেছি জেনেরিকটা, মানে অ্যাভারেজ। ওকে, তো 2019 সালের ঘটনা, $1 5,000। তারপরে 2021 সালে $1 3,000 মানুষকে দেখাইতে পারতাম, মানে কি মানুষকে অ্যাড দেখানোর পরিমাণ কমতেছে, ডলার সেমই আছে, তার মানে কি অ্যাড কস্ট হাই হইতেছে। তো এখন 2023 সালের ঘটনাটা কি, 2023 সালে অন এভারেজে আমরা $1 1,000 মানুষকে অ্যাড দেখাইতে পারি বর্তমানে। তার মানে অ্যাড কস্ট প্রায় 15 গুণ বাড়ছে এই লাস্ট 7-8 বছরে, মানে 15 গুণ বেড়ে গেছে বিজ্ঞাপন খরচ আগের তুলনায়। আচ্ছা, এটা যদি আমরা আমেরিকায় কল্পনা করি, ইউএসএ তে প্রায় $30 1,000 মানুষকে অ্যাড দেখানো যায়, যেখানে আমাদের দেশে $1 1,000, সেখানে $30 দেখানো যায় 1,000 ইউএসএ তে। তো এই কারণে বাংলাদেশে যেমন ধরেন উল্টাপাল্টা অ্যাড রান করলেও সেল হয়, মানে এই জন্যই আসলে এই ব্যাঙের ছাতার মতো অনেক এজেন্সি ক্রিয়েট হয়েছে, জাস্ট বুস্ট করতেছে, সেল হইতেছে। মানে ব্যাপারটা এরকম যে জ্বরে বক মরে ফকিরের কেরামতি পারে, ব্যাপারটা এমন না, ওই প্রবাদের মতো আর কি। সো আমি অ্যাড রান করতেছি, এখানে কস্ট কম, অনেক মানুষের কাছে অ্যাড প্লেস হইতেছে, ওখানে 2-1টা পটেনশিয়াল ক্লায়েন্ট আছে কিনে ফেলতেছে, এবং আমি বলতেছি আরে আমি তো বিশাল বড় মার্কেটার হয়ে গেছি। সো ব্যাপারটা এরকম আর কি। সো যখন আপনি আমেরিকান মার্কেটে এরকম কম্পিটিটিভ একটা মার্কেটে অ্যাড রান করবেন, তখন অবস্থা পুরাই খারাপ। ওখানে কোনো ধরনের, ওখানে জাস্ট ডেটা চলে, স্ট্র্যাটেজি চলে, ওখানে অন্য ধরনের ধুমধাম অ্যাড রান করলে সেল হয় না। কারণ $30 1,000 মানুষের কাছে অ্যাড যাবে, বুঝতেছেন? 1,000 মানুষের কাছে যদি আপনার অ্যাড যায়, যদি ওখান থেকে আপনি সেল না জেনারেট করতে পারেন, লস হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে আপনি 30,000 মানুষকে অ্যাড দেখাতে পারতেছেন, ওই 30,000-এর মধ্যে 1-2টা ক্লায়েন্ট তো থেকেই যাবে, তাই না? 30 গুণ বেশি অডিয়েন্সের কাছে যাইতেছে। ওকে, আমরা যদি একটু দেখি 2015 সালে 10 লাখ বার অ্যাড দেখাইতে, মানে 10 লাখ বার আমার অ্যাড, আমার যে ইমেজটা, এটা যদি মানে আমার যে প্রোডাক্টটার অ্যাড জন্য যদি মানুষকে দেখাইতাম, তাহলে আমাদের অন এভারেজ খরচ হতো $70। এটা একটু খেয়াল করবেন। 2015 সালে 10 লাখ বার অ্যাড দেখাইতে, মানে 1 মিলিয়ন ইমপ্রেশন নিতে মাত্র $70 খরচ হতো। সরি, ওকে, 2015 সালে 1 মিলিয়ন ইমপ্রেশনের জন্য $70 স্পেন্ড হইতো, যেটা 2023 সালে এসে 1 মিলিয়ন ইমপ্রেশন নিতে, মানে 10 লাখ ইমপ্রেশন নিতে $1,000 স্পেন্ড হয়। কি বুঝলেন? কই $70, কই $1,000? লাভ দিয়ে কত গুণ বাড়ছে বাজেট, আপনি বুঝতেছেন? 10 গুণ না, এটা আরো বেড়ে 15 গুণ বাড়ছে অ্যাড কস্ট আগের তুলনায়। এটা রেগুলারলি বাড়বে, এটা বাড়তে বাড়তে অনেক বেড়ে যাবে। এটা কেন বাড়তেছে সেটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। ইউএসএ তে 10 লাখ বার অ্যাড দেখাইতে কত খরচ হয় জানেন? এটাও ডিপেন্ড করে ইউএস এর এতে, তবে ক্রিসমাসের সময় অ্যাড কস্ট সবচেয়ে বেশি হাই হয়। সো ওই সময় প্রায় $30,000 স্পেন্ড হবে আপনার, মানে $30,000 স্পেন্ড করলে আপনি 10 লাখ বার অ্যাড দেখাইতে পারবেন, বুঝতেছেন? সো অ্যাড কস্ট বাংলাদেশেরটাও বাড়তে বাড়তে একটা টাইমে ওই সময় চলে যাবে। এটা কেমনে যাবে এটা আপনি এখনই বুঝবেন লজিকটা দেখলেই। সো দিন দিন ফেসবুকের বিজ্ঞাপন খরচ বেড়ে যাচ্ছে, এটা কারণটা কি? এর কারণটা হইতেছে ফেসবুকের অ্যাড কিভাবে কাজ করে এটা আপনাকে আগে জানতে হবে, জানলে আপনি বুঝবেন যে খরচ কেন বাড়তেছে, সামনে কেন বাড়বে। ফেসবুকের অ্যাড কাজ করে বেসিক্যালি হচ্ছে অকশন বেস। এখন অকশন বলতে আপনারা অনেকেই জানেন, অকশন মানে বিড, মানে ধরেন একটা বাড়ি বিক্রি হইলে, মানে মানে কি বলে এটারে, এটাকে বলে হচ্ছে, আর এই কথাটা মনে আসতেছে না, নিলাম। নিলাম, আপনি দেখবেন যে অনেক কিছু নিলামে সেল হয়, তাই না? সাপোজ ধরেন একটা জিনিস নিলামে উঠলো, ওই প্রোডাক্টটা বিভিন্ন মানুষ বিট করে, যে একজন বলতেছে আমি কিনবো 50 টাকায়, আরেকজন বলে আমি কিনবো 60 টাকায়, এবার বিট করতে করতে বাড়ে আর কি। সো এই নিলামে উঠে মূলত সেলটা হয়। ফেসবুকের অ্যাড এইরকম অকশন বেস প্ল্যাটফর্ম, এটাও নিলামের মতোই কাজ করে। সো চলেন আমরা দেখি। ফেসবুক মূলত 2 ধরনের বিডিং সিস্টেম আছে, মানে এই যে নিলামের যে পদ্ধতিটা বললাম এটাকে বিট বলতেছি আর কি। তো 2 ধরনের বিডিং সিস্টেম ফেসবুকে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে অটো বিড আর একটা হচ্ছে ম্যানুয়াল বিড। তো অটো বিডটা কি? অটো বিড হচ্ছে আপনি ফেসবুকে বলতেছেন যে ফেসবুক দেখো আমি এত এক্সপার্ট মানুষ না, আমি এত কিছু বুঝি না, তোমাকে আমি আমার গুরু মানি, তুমি আমার হয়ে বিট করো, তুমি আমার ভালো বুঝো, সো আমি তোমার প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং করতেছি, তুমি আমার হয়ে বিট করো, যেটা আমার ভালো হয় সেই অনুযায়ী বিট করে আমার বাজেটে সবচেয়ে ভালো রেজাল্ট তুমি আইনা দাও। তো ফেসবুকের উপর আমি দায়িত্ব ছেড়ে দিছি, ফেসবুক তুমি বিট করো। তো ফেসবুক আমার হয়ে বিট করবে। তো দেখা যায় যে ফেসবুক যদি বুঝে যে ওকে এটা এই জায়গায় আমার $5 বিট করা উচিত, সে করবে। যদি বুঝে যে না এর বাজেট কম, $5 এই অডিয়েন্সে আমি বিট করবো না, তখন সে বিট থেকে পিছিয়ে যায়। সো এই ওয়েতে বিট করে করে এটা হয়। আর ম্যানুয়াল বিট কি? ম্যানুয়াল বিট হচ্ছে আমি ফেসবুকে বলে দেবো, ফেসবুক দেখো আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, তুমি সর্বোচ্চ $2 যায় বিট করবা, এর উপরে যায় বিট করবা না। যত পটেনশিয়াল অডিয়েন্স হোক তুমি থেমে যাবা, বিট করবা না। আমি বলে দিচ্ছি যেটা তুমি তাই করবা।
তো ফেসবুক রে একটা হচ্ছে আপনি বলে দেওয়া, আপনি কন্ট্রোল করা, আর একটা হচ্ছে ফেসবুক নিচে কন্ট্রোল করে। এখন এটা একটা উদাহরণ দিই বাস্তব, তাহলে বুঝবেন যে এই বিটটা কেমনে কাজ করে। ধরেন আমি অ্যাড রান করছি, ফর এক্সাম্পল আমি একটা ফেভারিট উদাহরণ ওইটাই দিই, যেহেতু ফুটবল নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটি করি, সো ফুটবলের উদাহরণই সামনে চলে আসে। তো ধরেন আপনি বা আপনারাও ফুটবল নিয়ে অনেকের ক্রেজনেস আছে, তো এই জন্য ফুটবল দিয়ে উদাহরণ দিলে বুঝবেন। তো মনে করেন আপনি ফেসবুক জার্সি বিক্রি করেন, ওই যে কি বলে মেসির জার্সি বিক্রি করেন বা বার্সেলোনা জার্সি বিক্রি করেন। সো এই জার্সি বিক্রি করার জন্য আপনার অডিয়েন্স কারা? জার্সি বিক্রি করার জন্য আপনার অডিয়েন্স হইতেছে ধরেন আপনি মিরপুরের এরিয়াতে, মানে ঢাকার ভিতরেই শুধু জার্সি বেচবেন, ঢাকার বাইরে বিক্রি করবেন না। তো ঢাকার ভিতরে যে অডিয়েন্স গুলো আছে আপনি টার্গেট করুন, ফেসবুকে বলবেন যে ফেসবুক ঢাকার ভিতরে যে অডিয়েন্স গুলো আছে তুমি তাদের কাছে অ্যাড প্লেস করবা। ঢাকার ভিতরে তো অনেক মানুষ আছে, ঢাকার ভিতরে প্রায় 2 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, সো ওদের সামনে তো অ্যাড প্লেস করা যাবে না। আরো সবাই তো আর জার্সি কিনবে না, সবাই তো আর ফুটবলের জন্য ক্রেজি ফ্যান না। সো আমাকে কি করতে হবে, বলতে হবে যে যারা বার্সেলোনা, তারপর হচ্ছে মেসি, নেইমার, রোনালদো, নেইমার রোনালদোকে না দিলেও হবে, কারণ হচ্ছে যেহেতু আমি মেসির জার্সি বিক্রি করবো, যদি আমি যে কোনো জার্সি বিক্রি করি তাহলে তাদেরকেও ধরবো। সো এই যে ফুটবলের যে ফ্যান পেজ গুলো আছে, এই ফ্যান পেজ গুলাকে আমি টার্গেট করাবো যে ফেসবুক যারা এই পেজ গুলাতে কানেক্টেড আছে তুমি তাদের কাছে অ্যাড প্লেস করবা। আমি 4-5টা পেজ ধরাই দিলাম এবং বললাম যে এদের অডিয়েন্স গ্রুপ আমি এজ রেঞ্জ দিলাম যে 25 বছর থেকে, বা আমি 22 বছর থেকে 45 বছর পর্যন্ত মানুষের সামনে অ্যাড প্লেস করবা, এবং ছেলেদের কাছে অ্যাড প্লেস করবা, কারণ ছেলেরা ফুটবল নিয়ে বেশি মাতামাতি করে। সো আমি যে ফেসবুকে এই কমান্ডটা দিলাম, ধরেন এই অডিয়েন্সে মোটামুটি ফেসবুকে 1 মিলিয়ন, মানে 10 লাখ অডিয়েন্স আছে টোটাল। এখন 10 লাখ অডিয়েন্সের ভিতরে আমি একজন অডিয়েন্স যে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি, মানে আমার বয়স হচ্ছে ধরেন 22 থেকে 45-এর ভিতরে, তারপর হচ্ছে আমি ছেলে, এবং হচ্ছে আমি ফুটবল পছন্দ করি, মেসি বা অন্যান্য পেজে লাইক দিছি। এখন আমি যখন ফেসবুকে অ্যাড ফেসবুক যখন স্ক্রল করতেছি হোম পেজ, তখন ফেসবুকের এখানে একটা, ফেসবুকের যে অপশন আছে সেখানে একটা সিগন্যাল যায়। ধরেন এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন মানে এই দুইজন ব্যক্তি এখানে অ্যাড দিছে, মানে 1 এবং 2, আপনি কল্পনা করেন রহিম এবং করিম এই দুইজন জার্সি বিক্রি করার জন্য অ্যাড দিছে। একজন, আমি তো এক ব্যক্তি তো জার্সি বেচে না, দুইজন ব্যক্তি ধরেন এখানে অ্যাড দিছে আর কি। মিরপুর এরিয়াতে সেম অডিয়েন্স, যেহেতু জার্সি বিক্রি করবে দুইজনই, তার মানে দুইজনের অডিয়েন্স তো সেমই হবে, তাই না? সবাই তো ফুটবল ফ্যানকে টার্গেট করে অ্যাড রান করবে। তো ধরেন আমি ওই ব্যক্তি ফেসবুক স্ক্রল করতেছি, তো স্ক্রল করে যখন আমি যাচ্ছি তখন ইনস্ট্যান্ট একটা সিগন্যাল যাবে ফেসবুকের ওই যেখানে অপশন হয় সেখানে একটা সিগন্যাল যায়। মানে সিগন্যালে আমি ব্যাপারটা বলতেছি কেমনে ঘটে। সিগন্যালটাতে ধরেন একটা ওখানে সিগন্যাল যাবে যে ফামিদ নামে এক ছেলে, ও হচ্ছে ফুটবল ফ্যান, মিরপুরে থাকে, এবং ওর বয়স হচ্ছে 22 থেকে 25। সে ফেসবুক স্ক্রল করতেছে, এবং ও মানে ধরেন এগুলো ইন্টারেস্ট বেস ডেটা, তারপরে আবার ডেটা আসবে যে ওই যে বললাম যে ও হচ্ছে ওর টাইমলাইন ভ্যালু অনেক ভালো, ও প্রোডাক্ট অনলাইন থেকে কেনাকাটা করে, সো ওর সামনে একটা অ্যাড প্লেস করা যাবে। তো কার অ্যাড প্লেস হবে, সো এরকম একটা সিগন্যাল এখানে যায়। যাওয়ার পরে বেসিক্যালি এই যে মানে এক আছে, 1 যে আছে, 1 এবং 2 এই দুই ব্যক্তি অ্যাড রান করছে। সো 1 এখান থেকে বিট করে, 1 বলে আমি ফামিদের সামনে অ্যাড প্লেস করতে চাই, তো আমি এখানে 2 টাকা দিতে রাজি আছি ফামিদের সামনে অ্যাড প্লেস করতে। তখন ফেসবুক মানে এই যে 2 যে আছে ওকে সুযোগ দেয়, 2 বলে যে আমি ফামিদের সামনে অ্যাড প্লেস করতে 5 টাকা স্পেন্ড করতে রাজি আছি। তখন আবার ফেসবুক এই 1 কে সুযোগ দেয়, তখন 1 বলে আমি 5 টাকা না, আমি 60 টাকা দিতে রাজি আছি। তখন 2 কে আবার লাস্ট টাইম সুযোগ দেওয়া হয়, 2 যদি এটা আবার টাকা বাড়ায় তাহলে আবার বিট চলতে থাকবে। 2 যদি বলে না, আমি আমি 60 টাকার বেশি দিব না, আমি বিডে নাই, তখন 1 এর অ্যাড আমার ওয়ালে এসে পুশ হয়ে যাবে। এই জিনিসটা ঘটে জাস্ট মিলি সেকেন্ডের ভিতরে, মানে কয়েক মিলি সেকেন্ডে এই সিদ্ধান্তটা ঘটে যায়, যেহেতু ফেসবুকের এআই অনেক স্মার্ট, এটা করে ফেলতে পারে। আর এখানে লাইভ বিড হয়, কিন্তু বিডটা আপনি করেন না। কেন করেন না? বিডটা আপনি আগে থেকে সেট করে রাখেন, আগে থেকেই 1 বলে রাখছে, 1 ধরেন বলে রাখছে যে ফেসবুক তুমি আমার হয়ে বিট করবা। তার মানে কি ফেসবুক রে আপনি স্বাধীন করে রাখছেন, ফেসবুকের মতো করে বিট করবে। যদি এমন হইতো এই 2 বিট করতে করতে 50 টাকা পর্যন্ত বিট নিয়ে যেত, তারপরও ফেসবুক এখানে 60 টাকায় বিট করে বিট উইন হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকতো, অথবা সে বিট থেমে যেতে পারতো। ফেসবুক রে আপনি সিদ্ধান্ত দিয়ে রাখছেন। যদি ফেসবুক রে আপনি মানে এই 2 যদি ফেসবুক রে বলে রাখে ম্যানুয়াল বিডের মাধ্যমে যে ফেসবুক খুব স্ট্রিক্টলি শোনো,
5 টাকার বেশি আমি বিড করব না। যদি কেউ 5 টাকার বেশি বিডে চলে যায় তাহলে বিড বন্ধ করে দিবা। সো এটা হচ্ছে ম্যানুয়াল বিড, এটা হচ্ছে অটো বিড। আশা করি বুঝতে পারছেন, ব্যাপারটা কমপ্লেক্স হয়ে গেছে আমি জানি, এটা খুব সিম্পলি বোঝার কথা না। আমি এটা জাস্ট আপনাকে থিওরিটা বুঝাইলাম। ফেসবুক তো আর মানে ফেসবুক এই থিওরির উপরই কাজ করে বেসিক্যালি। সো ওরা তো আর মনে করেন আমি যেভাবে বাংলায় এক্সপ্লেন করলাম এভাবে কাজ করে না, ওরা প্রোগ্রাম লিখছে আর কি। আর প্রোগ্রামটার ইনার মিনিং এটাই। সো আশা করি বুঝতে পারছেন যে অটো বিড আর ম্যানুয়াল বিড কিভাবে কাজ করে। সো আপনি যখন স্কেল করবেন ফেসবুকে, তখন কোনোভাবেই ব্যাপারটা তো মনে হয় বুঝতে পারছেন, একটু আগে যেটা বলছি এটা কানেক্ট করতে পারার কথা, যে অটো বিডে যদি আপনি দেন, তার মানে ফেসবুকের স্বাধীনতা দিচ্ছেন যে ফেসবুক তুমি আমার হয়ে বিড করবা। তখন ফেসবুক তো পাকনামি করে সে তো দেখা যাবে যে 500 টাকায় বিড করে বসে আছে। তো 500 টাকায় বিড করলে কি হবে? মানে অনেক হাই প্রোফাইল পার্সনের কাছে যখন বিড করবে এবং বিড উইন হয়েছে, মানে সে তো বিড উইন হইতে চাবে তাই না? সে বিড উইন হয়ে যখন সে মানে বিড উইন হলে তো তার টাকা কাটবে। আমি যে বলে দিচ্ছি ফেসবুকে যে ফেসবুক $100 তোমার স্পেন্ড করতে হবে, সো $100 সে 24 ঘন্টায় খরচ করবে কেমনে? যখন সে দেখবে যে না স্পেন্ড হচ্ছে না, তখন একবারে যত বেশি পসিবল যে বিড করবে। বিড করে করে সে হচ্ছে আপনার আমার বাজেট শেষ করবে, এবং দেখা যাবে আমার সেল মানে অ্যাড কস্ট হাই হচ্ছে, সিপিএম কস্ট বাড়তেছে। আমার আগে যদি আমি 60 সেন্টে সেল পাইতাম, 50 সেন্টে সেল পাইতাম, বা $1 সেল পাইতাম, এখন $2 $3 সেল পাইতেছি। কেন? এই যে অটোবিডের কারণে। তাই ফেসবুকে কখনোই অটোবিড দিলে বাজেট বাড়ায় দেওয়া যাবে না। যদি বাজেট বাড়ায় দেন ম্যানুয়াল বিডে আসতে হবে। ফেসবুকের হাতে দিলেই ফেসবুক আপনাকে ফকির বানায় দিবে ডাইরেক্ট। সো এটা আমি হিউজ এক্সপেরিমেন্ট করছি। এমনও আছে আমি ফেসবুকে $300 পার ডে অ্যাড রান করছি অটোবিডে। ফেসবুক মানে $300 প্রায় কয়েকটা অ্যাড রান করছি সেম অডিয়েন্সে, $500 স্পেন্ড হয়ে গেছে, একটা সেলও আসে নাই, একটা সেলও আসে নাই। কারণ ফেসবুক ওই সময় ক্রেজিলি আমার বাজেট কাটতেছিল। মানে তার গোল হইতেছে এই 24 ঘন্টার ভিতরে আমার বাজেট শেষ করতে হবে। সো সে আমার বাজেট কাটতেছিল। সো ব্যাপারটা হইতেছে এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি মানে দেখতাম যে অটোবিট কাজ করে কিনা, এটা আরো আগের ঘটনা বলতেছি। সো তো ম্যানুয়াল বিডে গিয়ে কি হয়, ম্যানুয়াল বিডে আপনি যত ইচ্ছা তত বাজেট দেন, কোনো সমস্যা নেই, কারণ ফেসবুকে তো আপনি লাগাম ধরেই দিচ্ছেন যে আর বেশি যাবা না। সো আমরা যখন স্কেল করি, ধরেন $10,000 ডেলি বাজেট দিলেও সমস্যা নেই যখন আপনি স্কেল করবেন। সো আমরা স্কেল যেহেতু এখন করব, সো ম্যানুয়াল ভিট দিয়ে স্কেল করতে হবে। এখন এই ম্যানুয়াল ভিট কেমনে সেট করতে হয়, কি করতে হয় না করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর প্রচুর সময় লাগবে। আচ্ছা আমরা তাই অটো বিডে রান করব। আচ্ছা এটাতে আমি একটু পরে আসতেছি, আমি মনে একটু পরে স্লাইড গুলো একটু এক্সপ্লেন করে ফেলি। অ্যাড কস্ট কেন হাই হইতেছে আমি এটার মেইন ব্যাখ্যা দিয়ে দিছি, তারপরও এই উদাহরণটা আমি একটু দেখাই দিই তাহলে বুঝবেন। ধরেন 2015 সালে ফেসবুকে শুধুমাত্র এই 2জন মানুষ জার্সি বিক্রি করতো, 2জন ব্যক্তি অনলাইনে, কারণ ওই সময় তো এত মানুষ অনলাইনে কেনা বেচা করে না তাই না? সো এই 2জন মানুষ বেচা কেনা করতো। এই 2জন মানুষ বিড করার সময় যেমন এ বিড করতো 2 টাকা, এ করতো 5 টাকা, এ করছে 60 টাকা, এ আর যায় নাই। তার মানে কি 60 টাকা হচ্ছে ম্যাক্স বিড। ওকে, তার মানে কি সিপিএম কস্ট লো। 2017 সালের সিনারিওটা খেয়াল করেন, এখানে মানে অলরেডি ওই 2জনের সেল দেখে আরো প্রায় 5-7 জন মানুষ নতুন মানে ওই জার্সি বিক্রি করা শুরু করছে ফেসবুকে। ওই 2জনের দেখা দেখি আরো মানুষ আসছে। আপনি ব্যাপারটা একটু বাস্তবতার সাথে মিলান তাহলে বুঝবেন। সো এখানে কি হয়েছে, এখানে আপনার 5 জন মানুষ ধরেন টোটাল সেল করতেছে। সো ফেসবুক যখন বিড শুরু করে, 2 টাকা ও বিড করে, ও 5 টাকা বিড করে, ও 60 টাকা বিড করে, এ বিড করে 15 টাকা, এ বিড করে 20 টাকা, প্রথম চান্সে 20 টাকাতে চলে গেছে। তারপর আবার ফেসবুক সুযোগ দেয়, তখন সে বিড করে আমি দিব 25 টাকা, সে বলে আমি নাই, সে বলে আমি আছি 28 টাকা, সে বলে আমি 35 টাকা, সে বলে আমি নাই, তখন 35 টাকার কাছে অ্যাড প্লেস হয়ে যায়। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? আগের বার ছিল 7 টাকায় বিট শেষ, এইবার হচ্ছে 35 টাকায় যা বিট গেল। বাই দ্য ওয়ে আমি কিন্তু এটা মানে জাস্ট র্যান্ডম সংখ্যা বলতেছি যেন আপনারা বুঝেন, উদাহরণ দেওয়ার জন্য। সো বিট কিন্তু বেড়ে গেল, কারণ অ্যাডভার্টাইজার বাড়ছে, এই জন্য বিট বাড়ছে। তারপরে 2023 সালে ঘটনা কল্পনা করেন, এখন 2023 সালে আরো প্রচুর মানুষ অনলাইনে সেল করে, প্রায় এই যে আমি দেখাইলাম আর কি যে এত এত মানুষ সেল করে। সো এখন যদি বিট শুরু হয়, 2 টাকায় বিট করলে এ করবে 3 টাকা 5 টাকা, বাড়তে 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 এখানে যে এসে বিট শেষ হবে, প্রথম রাউন্ডের বিট শেষ হবে 90 টাকায়, তারপর আবার বিট সুযোগ দিবে, এভাবে বিট করতে করতে 200 টাকায় যা বিট থামবে। সো যেখানে 60 টাকায় বিট শেষ হয়েছিল, এখন যা বিট কই শেষ হইলো 200 টাকায়। তার মানে অ্যাড কস্ট কিভাবে হাই হইতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা সামারি যদি করে ফেলি, অ্যাডভার্টাইজার যত বাড়বে বিট তত বাড়বে। ইউএসএ তে কেন 1000 মানুষকে অ্যাড দেখাইতে $30 লাগে? কারণ ইউএসএ তে অলমোস্ট সবাই ফেসবুকে অ্যাড দেয়। বাংলাদেশে কেন বাড়ছে? কারণ বাংলাদেশে আগে কম মানুষ ফেসবুকে ব্যবসা করতো, এখন বেশি মানুষ করে। তো দিন যাবে যত বেশি মানুষ ফেসবুকে অ্যাড রান করবে তত কস্ট হাই হবে। এটা একটা বাস্তব উদাহরণ, কালকে যদি আপনি দেখতে চান, আপনি উবার অ্যাপটা ওপেন করবেন, বা উবার বা ওই যে পাঠা ওপেন করবেন, ওপেন করে আপনি যে লোকেশন থেকে যেতে যাচ্ছেন, ধরেন আপনি মিরপুর থেকে ধানমন্ডি যেতে যাবেন, বা মিরপুর থেকে গুলশান যেতে যাবেন, তো আপনি সার্চ দিবেন, দেখবেন ভাড়া আসবে 170 টাকা। তখন আপনার ফ্রেন্ডকে দিয়ে আরেকবার সার্চ দেবেন,
দেখবেন 170 টাকা ইনক্রিজ হয়ে ইনস্ট্যান্ট 200 টাকা হয়ে গেছে। তো এভাবে 4-5টা দিয়ে সার্চ দিবেন, দেখবেন এটা বাড়তে বাড়তে 400 টাকায় চলে গেছে। এটা কেন হবে? কারণ ওই যে রাইডার কম, বেশি মানুষ সার্চ করতেছে, এই জন্য এটার বিট বাড়তে থাকে। সো ওই অ্যালগোরিদম যেভাবে কাজ করে, ফেসবুকের অ্যালগোরিদম একইভাবে কাজ করে। সো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুকের অ্যাড কস্ট দিন দিন এটা বাড়বে, কারণ আমরা জানি আরো বেশি মানুষ অনলাইনে আসবে, ব্যবসা করবে, অ্যাড কস্ট হাই হতে থাকবে। সো এই অ্যাড কস্ট হাই হওয়ার কারণে এখন অনেকে সেল পাচ্ছেন না, আগে ধুমায় সেল পাইতেন, এখন পান না। সো এটা আরো বাড়বে, এটা থামার কোনো উপায় নেই। এটা আরো বাড়বে, কিছুদিন পরে ওই যে আমেরিকার মতো হবে, দেখা যাবে যে আপনি $10 আপনি 1000 মানুষকে অ্যাড দেখাবেন। সো তখন এই উড়াধুরা অ্যাডে কাজ হবে না, আপনাকে স্ট্র্যাটেজি মেনটেন করে যেতে হবে। সো হ্যাঁ, এই স্লাইডে আমরা আসলে অনেক বিষয় আলোচনা করে ফেলতেছি, জানি না কয়টা বাজে। সেট অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আমি একটু শেষ করি, আসলে এই টপিকটা শেষ না করলে এটা মানে এটা ফিনিশ করাটা খুব জরুরি, আমি একটু ফিনিশ করি। ফেসবুকের যে অ্যাড কস্ট এত দিন দিন বাড়তেছে, এখানে আপনার করণীয়টা কি? এই প্রশ্ন অনেকের মনে রেজ হয় যে ভাইয়া এই যে অ্যাড কস্ট যে বাড়তেছে, আমরা তাহলে করবোটা কি? আমরা ব্যবসা কি করবো না? মানে আমাদের করণীয়টা কি? আপনাদের করণীয় খুব সিম্পল, ব্যবসা করতে হবে। ফেসবুকে একমাত্র ওয়ে, কোনো সমস্যা নাই, ফেসবুক বা এই যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবগুলো একই মেথডে কাজ করে। আপনাকে স্মার্টলি কাজ করতে হবে এবং আপনার নিজস্ব কাস্টম অডিয়েন্স বানাতে হবে। কাস্টম অডিয়েন্স বানাইলে এটা একমাত্র আপনার সমাধান। কাস্টম অডিয়েন্স বানাইলে ঘটনাটা কি হবে, সিনারিওটা দেখাই দিই, তারপর আমি কাস্টম অডিয়েন্স বানাই একটু দেখাই দিব। একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে ধরেন এরকম, আপনি ফর এক্সাম্পল আপনি মনে করেন যে আপনি ইয়া বিক্রি করেন, ওই আপনাকে একটু ডিফারেন্ট উদাহরণ দিই, ধরেন আপনি কসমেটিক বিক্রি করেন, হ্যাঁ, যেহেতু বাংলাদেশে প্রচুর কসমেটিক সেল হয়, কসমেটিক সেল করেন। তো আপনি যদি কসমেটিক সেল করেন, মানে বিউটি প্রোডাক্ট সেল করেন আর কি অনলাইনে, ধরেন হ্যাঁ বিউটি প্রোডাক্ট সেল করেন, এখন বিউটি প্রোডাক্ট বাংলাদেশে কিনে এরকম সংখ্যা আছে, আমি ধরলাম 10 লাখ মানুষ, 10 লাখ মানুষ অনলাইনে প্রোডাক্ট কিনে। এখন এই 10 লাখের মধ্যে আপনি প্রথমবার ধরেন দিনে 20টা করে আপনি সেল করেন, অন এভারেজ প্রতিদিন 20টা করে সেল হয় আপনার। তো 20টা করে সেল হইলে এক বছরে সেল হয় কয়টা? 7,000 সামথিং সেল হয় পার ইয়ার। সো ধরেন 7,000 আপনার কাছে পারচেস ডেটা হয়েছে। ফেসবুকে আপনি বলছেন যে ফেসবুক, যারা আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনবে তুমি তাদের একটা লিস্ট বানাবা। তো ফেসবুক সেই লিস্ট বানাচ্ছে, তো এখানে 7,000 মানুষের লিস্ট আপনার হচ্ছে। তারপর 7,000 লিস্ট হইলে আমরা ওই ফর্মুলা ওয়াইজ আমরা যেটা দেখলাম যে 7,000 মানুষ যদি কিনে, তাহলে কতশো মানুষ প্রোডাক্ট কার্টে অ্যাড করবে, কার্টে অ্যাড করার পরিমাণ হবে 5 গুণ বেশি, তার মানে 35,000 মানুষ আপনার প্রোডাক্টটা কার্টে অ্যাড করছে। এবং ভিউ কন্টেন্ট, কতজন মানুষ কন্টেন্ট ভিউ করবে, এই কন্টেন্ট ভিউ রেশিওটা কেমনে কাজ করে? কন্টেন্ট ভিউ রেশিওটা কাজ করে অন এভারেজ বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে ভালো রেজাল্ট হইলে 5% কনভার্ট হয়, মানে 100 জন মানুষ ওয়েবসাইটে আসলে তার মধ্যে 5 জন মানুষ কিনে। তার মানে আমি ধরতেছি যে 1 লাখ মানুষ আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট দেখছে। সো ব্যাপারটা একটু বুঝেন, 7,000 মানুষ কিনছে এন্ড 35,000 মানুষ কিনতে চাইছে এবং 1 লাখ মানুষ আপনার ওয়েবসাইটে গেছে। এখন বিষয়টা খেয়াল করেন, 1 বছর পরে যখন এই ডাটাটা আপনার হয়ে যাবে, আপনি তো ফেসবুকে বলছেন এই কাস্টম অডিয়েন্স বানাইতে, এখন ধরেন অডিয়েন্স অ্যাড কস্ট বেড়ে গেছে, এখন বিজ্ঞাপন খরচ, এখন 1,000 মানুষকে অ্যাড দেখাইতে খরচ হচ্ছে $1, তখন 1 বছর পরে এটা 3 গুণ বেড়ে গেছে, মানে 2024 সালে এটা 3 গুণ বেড়ে গেছে, এখন 1,000 মানুষকে অ্যাড দেখাইতে খরচ হয় $3। সো 3 গুণ বেড়ে গেছে, মানে কি আপনার অ্যাড কস্ট আগে যেটা 200 টাকায় সেল করতেন এখন সেটা 500 টাকায় সেল হওয়ার কথা, তাই না? প্রতিটা সেল যেখানে আগে 200 টাকায় হইতো এখন 500 টাকায় হওয়ার কথা, যেহেতু 3x বাড়ছে, বা 600 টাকায়। সো এটা স্বাভাবিক, যারা নতুন অ্যাডভার্টাইজার তাদের এটা হবে, কিন্তু আপনার এটা হবে না। কেন হবে না আমি জাস্ট একটু উদাহরণ দিই। ধরেন যে লোক আপনার থেকে প্রোডাক্ট কিনছে, এই যে এই লোকটা 7,000, আপনি যখন নতুন একটা কসমেটিক প্রোডাক্ট আনবেন তখন আপনি ওই র্যান্ডম পিপলকে কেন টার্গেট করবেন? দরকার নাই তো। আপনি এই 7,000 মানুষকে টার্গেট করে অ্যাড রান করেন, প্রথমে এই 7,000 মানুষকে অ্যাড রান করেন, কারণ এরা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে এবং এরা সবচেয়ে হাইলি ইন্টারেস্টেড পিপল, রাইট? এরা আপনার প্রোডাক্ট কিনে সে প্রমাণ করছে যে আপনার নিচে সে সবচেয়ে ইন্টারেস্টেড পিপল এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে সে জানে। তো এর সামনে যখন নিউ প্রোডাক্টের অ্যাড রান করবেন তখন খুব হায়ার চান্স আছে এখান থেকে হিউজ কনভার্ট হবে। ধরেন মানে 3x যদি বেড়ে যায় বাজেট, তাহলে 7,000 মানুষকে আপনি ধরেন এক একজনকে 10 বার করে ইমপ্রেশন দিতে হবে, তার মানে কি 70,000 ইমপ্রেশন দিতে হবে। 70,000 বার অ্যাড প্লেস হইলে সবাই আপনার অ্যাড ভালো করে দেখবে। ধরেন 2-1 বার ইগনোর করে চলে যেতে পারে, হয়তো স্ক্রল করতেছে খেয়াল করে না, বাট 10 বার গেলে তো ডেফিনেটলি দেখবে। সো যদি 70,000 হয়, আপনি এই 70,000-কে আপনি গুণ দিবেন কত দিয়ে? $3 করে, তাই না? সো আপনার হচ্ছে সরি আপনার 70,000 মানুষকে যদি অ্যাড দেখাইতে চান, $1 দেখাইতে পারেন 3,000, তার মানে $30 লাগবে, $25 মতো লাগবে আপনার এদের সবাইকে অ্যাড দেখাইতে। মানে এই 7,000 মানুষকে 10 বার করে অ্যাড দেখাইতে আপনার খরচ হবে $25। সো $25 আপনার সেল আসবে কয়টা? যেহেতু 7,000 মানুষই পটেনশিয়াল, আপনি তো এখান থেকে 500-600 সেল পেয়ে যাওয়ার কথা, তাই না? এরা তো হাইলি ইন্টারেস্টেড, এদের সামনে এরা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, এরা কসমেটিক আইটেম কিনে, তো ওর সামনে যখন একটা রিয়েল প্রোডাক্ট যাবে
কিনে ফেলার চান্স অনেক হাই, কিন্তু প্রায় 500-600 মানুষ কিনে ফেলার কথা। যদি 500 মানুষ কিনে $25, আপনি বুঝতেছেন কত টাকায় আপনি সেল পাচ্ছেন। ফেসবুকের অ্যাড কস্ট 3 গুণ কেন, 10 গুণ বাড়লেও তো আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি তো আপনার কাস্টমার অডিয়েন্স অ্যাড প্লেস করতেছেন, এখানে বেশি মানুষের কাছে যাওয়া লাগতেছে না। আপনি যদি ওই 10 লাখ মানুষের কাছে অ্যাড প্লেস করা লাগতো, তাইলে আপনার অনেক লস হইতো। যেহেতু আপনি অল্প মানুষের কাছে যাবেন, মানে আপনার একদম পিওর অডিয়েন্সের কাছে যাবেন, তার মানে আপনার বেশি একটা সমস্যা হবে না। তারপর যদি এই অ্যাড টু কার্ট অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করেন, খুব সিম্পল হিসাব, যেহেতু এরা অ্যাড টু কার্ট করছে, তার মানে কি এরা হাইলি ইন্টারেস্টেড পিপল। তাদের প্রোডাক্ট ওই সময় হয়তো ওই প্রোডাক্টটা নিড হয় না, বাট ওরা বিউটি প্রোডাক্টে ইন্টারেস্ট দেখাইছে এবং তারা একবার আপনার ওয়েবসাইটে গেছে, প্রোডাক্ট কার্টে অ্যাড করছে, তার মানে কি এরা সুপার ইন্টারেস্টেড পিপল না? সো এই 35,000 মানুষকে অ্যাড দেখাইলে দেখা যাবে এখান থেকে 2000 সেল আপনার বের হয়ে যাবে। কিন্তু 2000 সেল বের করতে আপনার খরচ হবে কয় ডলার? $100, $200। তো $200 2000 সেল পাইলে পার সেল আপনি পাইছেন 10 সেন্টে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? 10 সেন্ট মানে হচ্ছে 10, 15, 20 টাকা করে আপনি সেল পাইতেছেন। সো 20 টাকায় যদি আপনি সেল পান, তার মানে ব্যাপারটা আপনি বুঝতেছেন, 20 টাকায় সেল পাইতেছেন আর অন্য জায়গায় মানুষ 600 টাকায় সেল পাইতেছে, 500 টাকায় সেল পাইতেছে, তো তার সাথে আপনার পার্থক্যটা কি আপনি খেয়াল করতে পারছেন? সো এই যে ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট হয়েছে, এটা কেমনে হয়েছে? জাস্ট ফর কাস্টম অডিয়েন্সের জোরে। কাস্টম অডিয়েন্স থাকলে অ্যাড কস্ট বাইরে যতই হোক কোনো সমস্যা নাই। আমেরিকায় যদি এখন কেউ নতুন বিজনেস শুরু করতে চায়, ড্রপ শিপিং বা হোয়াট এভার, যেটা, যেহেতু আমি আমেরিকান মার্কেটে কাজ করি, কেউ করতে চায় পারবে না, জীবনও পারবে না। কেন পারবে না? কারণ অলরেডি যারা আছে এদের কাছে এত হিউজ কাস্টম অডিয়েন্স আছে, ওদের সাথে আপনি অ্যাডভার্টাইজিং করতেই পারবেন না। এটা মানে কোনোভাবেই কম্পিটিশনের পর্যায়ে এখন আর নাই। সো বাংলাদেশ মার্কেটে এমন একটা অবস্থায় যাবে, এটাই হচ্ছে বেস্ট সময় এখানে অবস্থান ক্রিয়েট করার। আপনি যদি স্মার্টলি এখন অবস্থান ক্রিয়েট করার না ট্রাই করেন, এটা পারবেন না। 3-4 বছর পরে বাংলাদেশে অ্যাড কস্ট যখন বেড়ে যাবে, তখন আপনি পারবেন না। এখন অ্যাড কস্ট অনেক কম, এটাই একদম হাই টাইম আপনি এখানে ভালো কিছু করার, পরে পারবেন না। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু বলবো, বলে আমি হচ্ছে এটার একটু প্র্যাকটিক্যাল দেখাবো। সরি, আমি আজকে প্রচুর থিওরি বলে ফেলছি, আমি খুবই দুঃখিত। এই জিনিসগুলো না বললে আপনারা বুঝতেন না। সো এটা একটু ক্লিয়ার করা দরকার ছিল, আর অ্যাড রান করারও দরকার আছে। আমি বুঝতেছি না এটা কি শেষ করতে পারবো কিনা। আচ্ছা, একটু বড় হোক ক্লাস, আমি একটু শেষ করি। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার সামনে আসছে। আপনারা আসলে, আমরা বাঙালিরা খুব অ্যাডভান্স, মানে কিছু বুঝি আর না বুঝি নেমে পড়ি, লাভ দিয়ে নেমে পড়ি, যার কারণে প্রচুর লসের সম্মুখীন আমরা হই। সো এই কাজগুলো প্লিজ করবেন না। আমি মনে করি যারা আমার ভিডিও দেখেন তারা স্মার্ট, মানে তারা স্মার্ট এবং ভবিষ্যতে আরো স্মার্ট হবেন মার্কেটিং এর ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে নয়, মার্কেটিং এর ক্ষেত্রে বলছি, মার্কেটিং এবং বিজনেসের ক্ষেত্রে। সো প্লিজ, এই ওয়েবসাইট, ফাহমিদ ভাই বলছে ওয়েবসাইট লাগবে, এখন লাভ দিয়ে পড়ে যেতেছেন, আরে ভাই এই লারাভেল ওয়েবসাইট নিয়ে নেই, এত টাকা এত টাকা, এগুলা কি ভাই? ওয়েট করেন, আমি বলছি একটা ক্লাস নেব ওয়েবসাইটের। আপনি ওয়েবসাইট বানানোর আগে 500, অলরেডি কয়েকজন আছে ওয়েবসাইট কিনে আমার বলতেছে, মেসেজ দিয়েছে যে ভাই আমি তো ওয়েবসাইট নিয়ে নিছি এত টাকায়। আপনি যে ওয়েবসাইট নিছেন ওইটা আপনি কি বুঝে নিছেন? আপনি ওয়েবসাইট নিয়ে কতটা R&D করছেন? ওয়েবসাইট নেওয়ার আগে কোন কোন জিনিস দেখা লাগে? আপনি এখন ভুল জিনিস কিনা বসে থাকলে পরে আপনার ওই অ্যাফোর্ডেবিলিটি যদি থাকে সেটা ভিন্ন কথা। আপনি যদি 10 বার ওয়েবসাইট কিনতে পারেন, কিনেন, কোনো সমস্যা নেই। একটা ওয়েবসাইট বানানোর আগে যেসব জিনিস মাথায় রাখতে হয়, এটার উপর আমি একটা ডেডিকেটেড ক্লাস নিব, একদম ডিটেল ক্লাস নিব। একটা ওয়েবসাইট বানানোর আগে কোন কোন জিনিস মাথায় রাখতে হয়, ইভেন যাদের বাজেট কম, ধরেন আপনি ওয়েবসাইট তো লাগবে, ফরজ, আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া আমরা পারবো না, আমরা রেজাল্ট তো তাই দেখলাম। সো ওয়েবসাইট যেহেতু লাগবেই, তাইলে এই ওয়েবসাইটটা কেমনে বানানো যায়, ইভেন যাদের বাজেট কম তারা কেমনে নিজের ওয়েবসাইট নিজে বানাইতে পারে, এই ব্যাপারে আমি ডিটেল আলোচনা করবো। একটা ক্লাসই আছে ডেডিকেটেড, হয়তো বা নেক্সট ক্লাসে আমি দেখাবো। আমার আজকেই প্ল্যান ছিল, কিন্তু আজকে তো এইসব টপিকের জন্য পারি নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, একটা ওয়েবসাইট বানানোর আগে কি কি জানা লাগে, ইভেন যাদের বাজেট কম তারা কেমনে নিজের ওয়েবসাইট নিজে মেক করবেন চলার জন্য এই মুহূর্তে। সো এই পুরা গাইডলাইনটা আমি দিব নেক্সট ক্লাসে। সো প্লিজ এগুলো নিয়ে আপাতত বেশি করেন না। আর আরেকটা বিষয় যদি বলি, যে আমাদের এই অ্যাডের অনেক টপিক আছে যেগুলো আমি মিস করতেছি, মানে ডিটেল আলোচনা করতে পারতেছি না, কারণ অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আমরা যেহেতু এরপরে একটা বিজনেস ওয়ার্কশপ স্টার্ট করব, তো ওইখানে আমরা অনেক টাইম পাবো, ওখানে ডিটেল করব, সমস্যা নেই, ওখানে একদম প্রতিটা জিনিস ধরে ধরে আমি আলোচনা করব। সো যাই হোক, আমি একটা কাজ করি, এখন একটু প্র্যাকটিক্যাল চলে যাই, যাওয়ার পরে আমি অ্যাড রান করব। জাস্ট একটা মিনিট, আমি স্লাইড থেকে বের হয়ে যাই। ওকে, আচ্ছা, আমি খুব সহজে একটা জিনিস দেখাই আপনাদেরকে, তারপরে হচ্ছে আমি অ্যাড রান করব। আর যদি অ্যাড রান আমি এখন নাও করতে পারি, কোনো সমস্যা নেই, অ্যাড রান তো আপনারা দেখছেন কেমনে করতে হয়। সো ওইভাবে আমি অ্যাড রান করবো, এবং আমাদের গোল থাকবে আমরা $200 অ্যাড রান করবো। টোটাল $200 অ্যাড রান করে আমরা চেষ্টা করবো যে মানে $200 অ্যাড রান করলে তো সমস্যা নেই, আমরা $2 একটা করে সেল পাইলেও আমাদের লাভ থাকে। সো আমরা 100 সেল যেহেতু চাই, সো আমাদের $200 অ্যাড রান করতে হবে পার ডে। সো $200 অ্যাড রান করবো।
অনেকগুলো অ্যাড রান করতে হবে। আচ্ছা সরি স্যার, একটা জিনিস বলে যাই, আমি এতক্ষণ যে বিডের আলোচনাটা করলাম, ম্যানুয়াল বিড বা অটো বিড, তো আমরা যেহেতু এখন যদি আমি ম্যানুয়াল বিডে অ্যাড রান করি, তাহলে আমি একটা অ্যাডই রান করতে পারি $200 বাজেট দিয়ে, যেহেতু আমার অডিয়েন্স গ্রুপ সেম। সো আমি যেহেতু ম্যানুয়াল বিডে অ্যাড রান করবো না, কেন করবো না, কারণ আমি আপনাদেরকে ম্যানুয়াল বিট দেখাই নাই, ম্যানুয়াল বিট কেমনে কাজ করে এটা দেখাই নাই, দেখানোর সময়ও হবে না। সো ম্যানুয়াল বিট যেহেতু দেখাই নাই, আমার অটো ভিডিও রান করবো, আপনাদেরকে যেটুকু আলোচনা করছি এক্স্যাক্টলি আমি সেইটুকুই অ্যাপ্লাই করবো বিজনেসে। সো এই অটো ভিডিও যেহেতু অ্যাড রান করবো, তাই আমি যেটা করবো, আমি বাজেট গুলা কমায় রান করবো। সাপোজ $200 অ্যাড রান করবো, তো আমি ধরেন $10 করে 20টা অ্যাড রান করবো, মানে সেম অডিয়েন্স $10 করে 20 বার। তার মানে ফেসবুকে আমি বলবো যে দেখো, আমার ফেসবুক কিন্তু এক একটা অ্যাডকে অপটিমাইজ করে সেপারেটলি। তখন ফেসবুক যখন দেখবে $10 ডেলি বাজেট, তো সে পুরা স্পেন্ড করবে না, সে মোটামুটি কম স্পেন্ডই করবে। যদি একটাতে দিয়ে দিই $200, তাহলে ফেসবুক পুরা স্পেন্ড করবে, যেটা বললাম একটু আগে, সে সেই জিনিসটা করবে। সো অনেক হাই হাই জায়গায় বিট করবে। সো এই জন্য আমি ছোট ছোট অ্যাড রান করবো। জাস্ট ওই যে পারচেসের অ্যাড যেটা, এটাকে আমি হয়তো বা 20 বার ডুপ্লিকেট করে দিব আর কি। সো এটাই করবো। সো একই প্রসেস, কোনো কিছু চেঞ্জ নাই। তো সময় পাইলে, সময় তো পাবো না, অলরেডি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। তো আমি হচ্ছে আপনাদেরকে আজকে এটা দেখাই, ওই কাস্টম অডিয়েন্সটা দেখাই ফেলি, যেটা খুব জরুরি, যে কাস্টম অডিয়েন্স কেমনে বানাইতে হয়। ওকে, আচ্ছা, আপনারা অনেকেই হচ্ছে অনেক বেসিক প্রশ্ন জিজ্ঞেস করেন। বেসিক প্রশ্ন বলতে আমি বুঝাচ্ছিলাম যে ধরেন কেমনে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বিজনেস ম্যানেজার কেমনে ক্রিয়েট করতে হয়, পেমেন্ট মেথড কেমনে। আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার না ইউটিউবে প্রচুর আছে। সো এইগুলোর উত্তর দিতে গেলে এটা পারবো না, এটা সম্ভব না, তাহলে অনেক অ্যাডভান্স জিনিস মিস করে যাব। সো যেহেতু সময় লিমিটেড, সো আমরা জাস্ট অ্যাডভান্স জিনিসপত্র এখানে দেখাচ্ছি, আর যেগুলো আপনারা ইউটিউবে পাবেন একটু দেখে নিন। আর আমরা পরে যে এয়ার প্রজেক্ট আছে, কি বলে, আমাদের যে বিজনেস ওয়ার্কশপ, সেখানে আমরা একদম একেবারে বেসিক থেকে যাব, একেবারে বেসিক, আবার অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখো। ফেসবুকে ভাই বহুত কিছু আছে, অনেক কিছুই আছে। যতটুকু শুনতেছেন এটা হয়তো বা মেবি কত 10%, মানে পুরা জিনিসের 10% হয়তো আমি জানাতে পারতেছি, বা তার চেয়ে কম। সো আরো অনেক কিছুই আছে। আচ্ছা, এখন ধরেন আমরা এই যে এখানে চলে আসলাম অডিয়েন্সে। হ্যাঁ, আপনারা অ্যাড ম্যানেজারে যদি যান, এই অল টুলস থেকে আপনারা অডিয়েন্সটা পেয়ে যাবেন। সো অডিয়েন্সে যদি যান, যাওয়ার পরে ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে কাস্টম অডিয়েন্স। সো এই কাস্টম অডিয়েন্সে যখন আসবেন, তখন ফেসবুক বলবে যে আপনি কোন সোর্স থেকে কাস্টম অডিয়েন্স বানাতে চান। ধরেন আমি দিলাম হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট দেওয়ার পরে নেক্সট, নেক্সট আসার পরে ফেসবুক বলতেছে যে সোর্স কি, মানে কোন সোর্স থেকে তুমি অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাও। তো সোর্স হচ্ছে পিক্সেল, আমি বলছি যে আমাদের যে ফেসবুক পিক্সেল আছে সেটা। আচ্ছা, এই ফেসবুক পিক্সেল কি, এটা অনেকে জানে না, অনেক নতুন আছে এখানে। ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুক অ্যাড এর ব্রেইন, মানে মেইন জিনিস। তো এইটা, এই মানে ফেসবুক পিক্সেল এত ইম্পর্টেন্ট, আমাদের ফুল বুট ক্যাম্পে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হবে পিক্সেল। সো এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ক্লাস নিব, সম্ভবত এই ক্লাসটা হবে 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসে আমি একদম ইন ডিটেইল দেখাবো। পিক্সেলটা খুবই জরুরি। 6 নাম্বার ক্লাসে আমি একটা ডিটেল ক্লাস রাখছি, যেটা নিয়ে আলোচনা করবো আর কি, পিক্সেলটা কেমনে কি করে সম্পূর্ণটা দেখাবো। সো এই সোর্স থেকে যদি যান, আমি পিক্সেলটা বলে দিলাম। তারপর এখানে বলতে ইভেন্ট, যে আমি কোন ইভেন্টের ডেটা নিতে চাই। তো ধরেন আমি এখান থেকে আমি ইভেন্ট নিতে চাই হচ্ছে সাপোজ পারচেস। তো পারচেস নেওয়ার পরে বলতেছে কয় দিনের পারচেস নিতে চাই। সাপোজ আমি সর্বোচ্চ নেওয়া যায় 180 দিনের। এখানে ম্যাক্সিমাম, এই যে এখানে ধরলে আপনাকে দেখাবে সর্বোচ্চ 180 দিন, মানে 6 মাসের ডাটা সর্বোচ্চ রাখা যায়। তো এই লাস্ট 6 মাসে যত মানুষ আমার ওয়েবসাইট থেকে কিনবে, তাদের একটা লিস্ট ফেসবুকে বানাইতে বললাম। তো ধরেন আমি লিখলাম যে এটার আমি দিলাম হচ্ছে ঢাকা শপ পারচেস 180 ডেজ কাস্টম অডিয়েন্স। ওকে, সো আমি এটা লিখলাম, লিখে জাস্ট হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। তো ফেসবুক এটার উপর একটা, মানে যারা আমার ওয়েবসাইটে কিনতেছে তাদের একটা লিস্ট ফেসবুক বানাচ্ছে। এই যে এখানে বানানো শুরু করছে, পপুলেটিং। এটা মোটামুটি সময় লাগবে, মেবি 24 ঘন্টা টাইম লাগে এটা পপুলেট হইতে। তো এটা হয়ে যাবে। তারপর আমরা আরেকটা ডেটা বানাই, নেক্সট। এখান থেকে গিয়ে আমরা বানাবো কি, আমরা বানাবো হচ্ছে আপনার অ্যাড টু কার্ট, যারা প্রোডাক্ট কার্টে অ্যাড করতেছে। এটা কত দিনের বানাবো, সেম 180 দিন। এন্ড এখানে গিয়ে বললাম যে ঢাকা শপ, ঢাকা শপ অ্যাড টু কার্ট 180 ডেজ কাস্টম অডিয়েন্স। ওকে, সো এটা দিয়ে আমি ক্রিয়েট দিলাম। সো ফেসবুক হচ্ছে যারা আমার ওয়েবসাইটে গিয়ে কার্টে অ্যাড করতেছে ওদের একটা লিস্ট বানাবে। তারপরে আমি জাস্ট আরেকটা বানাই। আচ্ছা, এটা এই প্রসেসই বানাইতে হয়, বাকিগুলো আপনারা বানাই ফেলুন, ভিউ কন্টেন্ট বা অন্যান্য জিনিসপত্র।
তারপরে এটার আরো ডিটেল আছে, যেমন ধরেন আপনার কাছে যদি অলরেডি কোনো কাস্টমার লিস্ট থাকে তাহলে সেই ফোন নাম্বার লিস্ট আপলোড করতে পারবেন, আপলোড করে করা যেটাকে যে কাস্টমার লিস্ট থেকে করতে হয়। তারপর যদি বলি যে ভিডিও ভিউ, আমরা ভিডিও ভিউ থেকে নিব। নেক্সট, তারপর হচ্ছে এখান থেকে বলে দিতে হবে যে কারা ভিডিও ভিউ, যেমন ধরেন আমার ভিডিও যারা 95% দেখছে ওদের একটা লিস্ট বানাবো, কারণ যারা ভিডিও দেখছে বাট কিনে নাই ওদেরকে আমাদের টার্গেট করতে হবে। সাপোজ ঢাকা শপ, এটা হচ্ছে আমাদের ভিডিও এন্ড কনফার্ম। ওকে, সো 95% বললাম। এখন এখানে ফেসবুক 365 দিন সর্বোচ্চ কালেক্ট করতে দেয়, সো আমি এটা নিলাম। সো একটা কাজ করি, জাস্ট এটার নাম হচ্ছে কি, আমি জাস্ট এই নামটা কপি করে নিলাম। ওকে, এটা হচ্ছে 95% ভিউ, তাই না? আমি জাস্ট এখানে বলে দিব যে 95% ভিউ যারা করছে, ভিডিও ভিউ কাস্টম কাস্টম অডিয়েন্স। ওকে, আচ্ছা 365 ডেজ দিই নেই, এটা না দিলে তো আমরা বুঝবো না পরে, কিন্তু এখানে 365 দিতে পারবো না কারণ সর্বোচ্চ 50 বার দেওয়া যায়, তো কাস্টম AUD দিলাম তাহলে যেন বুঝতে পারি আমি। সো ওকে, 365 ডেজ দিয়ে আমি জাস্ট ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম। সো ওই যারা আমার ভিডিও ফুল দেখতেছে ওদের একটা লিস্ট ফেসবুক বানানো শুরু করবে। তো এইভাবে বেসিক্যালি আমরা হচ্ছে অনেক কাস্টম অডিয়েন্স বানাতে পারবো। এই জায়গাটা যদি এক্সপ্লোর করেন তাহলে অনেক ডিটেল বুঝবেন। তারপর এখানে লুকালাইক অডিয়েন্স আছে আরেকটা। লুকালাইক অডিয়েন্স মানে যদি একটু শর্টলি বলে যাই, লুকালাইক অডিয়েন্স মানে ফেসবুকে আমি বলতে পারি যে ফেসবুক যারা আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট কিনছে তাদের মতো আর কত মানুষ তোমার লিস্টে আছে। ফেসবুকের কাছে তো প্রচুর ডেটা আছে, তো ফেসবুকে আপনি কিছু অডিয়েন্স দেখায় বলতেছেন যে এদের মতো সিমিলার আর অডিয়েন্স কত আছে, তো ওই রকম অডিয়েন্সের একটা লিস্ট ফেসবুক আপনাকে দিবে। সো মোটামুটি জেনারেল টার্গেটিং করে যে আমরা অ্যাড রান করি তার থেকে 10x বেটার রেজাল্ট আসে লুকালাইক অডিয়েন্সে। সো লুকালাইক অডিয়েন্স, আচ্ছা আমি একটু দেখাই দিব কিনা, যদি ওইগুলো রেডি না হইলে লুকালাইক দেখানো যায় না, তারপর আমি একটু দেখি দেখানো যায় কিনা। সো লুকালাইক অডিয়েন্সে গিয়ে আমি এখানে বলতে পারবো যে কোন সোর্স থেকে আমি নিতে চাই। সাপোজ ধরেন আমি এখানে গেলাম, তারপর আমি আদার সোর্স, জাস্ট একটা মিনিট, ঢাকা শপ। ওকে, ঢাকা শপের ধরেন পারচেস, ঢাকা শপের পারচেসটাকে আমি ধরাইলাম যে যারা কিনছে প্রোডাক্ট, ঢাকা শপ যারা প্রোডাক্ট পারচেস করছে আমাদের ওয়েবসাইট থেকে তাদের মতো সিমিলার অডিয়েন্স আমি চাই। সো এখানে আমার লোকেশন চাচ্ছে, সো আমি দিলাম, আচ্ছা ঢাকা পাবেন, এখানে বাংলাদেশ দিতে হবে। সো আমি বাংলাদেশ বললাম যে এই মানে যারা কিনছে এদের মতো সিমিলার যে অডিয়েন্স গুলো আছে তাদের একটা লিস্ট আমাকে ফেসবুক দিবে। সো এটার যে 1%, এই যে 0 থেকে 1% হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচ করে এদের সাথে এরকম অডিয়েন্স। 2% দিলে যেটা আরেকটু মানে কম ম্যাচ করে এরকম 10% পর্যন্ত নেওয়া যায়। তো বেসিক্যালি 1% পর্যন্ত নিলে বেশি ভালো, এখানে সবচেয়ে কোর অডিয়েন্সটা থাকে যারা কিনছে এক্স্যাক্টলি তাদের মতো হু সেম বিহেভিয়ার এদের মধ্যে আছে। সো এখানে কনভার্ট হওয়ার রেট অনেক হাই থাকে। সো আমি ধরুন এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, সরি লুকালাইক অডিয়েন্সে ক্লিক করলাম। তো এখানে বেসিক্যালি যে লুকালাইক অডিয়েন্সটা পপুলেট হবে 24 ঘন্টা টাইম লাগবে। 24 ঘন্টা পরে ফেসবুক আমাদেরকে প্রায় 7-8 লাখের মতো একটা ডাটা দিবে, এবং এই অডিয়েন্সের কাছে আমরা অ্যাড প্লেস করলে দেখবো যে আরো বেটার রেজাল্ট পাবো। আচ্ছা, আর এখানে যে কাস্টম অডিয়েন্স আমরা কেন বানালাম, কারণ আমরা রিটার্গেট অ্যাড রান করবো, যারা হচ্ছে কার্টে অ্যাড করতেছে বাট কিনে নাই তাদেরকে যেন আমরা রিটার্গেট করতে পারি। সো এই জন্য বেসিক্যালি আমরা এটা করলাম। তো মোটামুটি আমাদের এই অডিয়েন্সের পার্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা করা আছে, কারণ যে এখানে অনেক আছে, দেখেন যে এই সবকটা পার্ট দেখাইতে হবে, সো এগুলো আমি পরে কোনো এক সময় দেখাবো আর কি, এগুলো দেখাইলে একটা ডিটেল ক্লাস লাগবে। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে গিয়ে আমি জাস্ট একটা অ্যাড রান করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমরা $200 অ্যাড রান করবো, তো ফেসবুক মূলত নতুন অ্যাড অ্যাকাউন্টে অনেক সময় $50 বেশি দিনে স্পেন্ড করতে দেয় না। সো যদি এটা না দেয় ফেসবুক, আমি রান করবো অ্যাড, যদি দেখি যে ফেসবুক $50 বেশি স্পেন্ড করতে দিচ্ছে না, তাহলে আমি যেটা করবো আরো 2টা অ্যাড অ্যাকাউন্ট আমার এডিশনাল আছে, আমি ওইগুলো থেকে অ্যাড রান করবো, সেম জিনিস জাস্ট 2টা আলাদা অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করবো, রান করে আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করবো। আচ্ছা আজগর ভাই, শুনতেছেন? হ্যাঁ অমিত ভাই, হ্যাঁ শুনতেছি। আচ্ছা, 1 ঘন্টা 47 মিনিট হয়েছে, আমি একটা কাজ করি,
অ্যাড কেমনে রান করতে হয় এটা তো বাকিরা জানে, আমি জানি আজকে সোমবার, আরো বিশেষ করে অনেকের অফিস আছে, সো আমরা আজকে এটা ছেড়ে মানে ক্লাস এই পর্যন্ত রেখে দেই। এই অ্যাড কেমনে রান করতে হয় এটা তো তারা সবাই বাকিরা জানেই, আর আমি হচ্ছে ওই দিন রেজাল্ট সহ দেখাবো না আর কি, নাকি কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়, আপনি গ্রুপে আপডেট দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি গ্রুপে আপডেট দিয়ে দিব না, আর অ্যাড রান করার প্রসেস বাই সেম, আমি জাস্ট এই যে ক্যাম্পেইন রান করবো, ক্যাম্পেইন বলতে এটাকে জাস্ট ডুপ্লিকেট করবো আর কি, এটাকে ধরে জাস্ট আমি ডুপ্লিকেট করবো আর কিচ্ছু করবো না। আর আমি ওই দিন যেদিন অ্যাড রেজাল্ট অ্যানালাইসিস করবো ওই দিন ডিটেল দেখাবো না, এখন অ্যাড রান না করি, কারণ এটা যেহেতু একই জিনিস বারবার দেখানো হবে, নতুন কিছু শেখার এখানে নাই। সো এটা আমি পরে করি, শুধু শুধু ক্লাসটাকে লম্বা না করি। আহ, এটা আমি হচ্ছে রেজাল্ট পরে আমরা দেখবো আর কি। সো যাই হোক, আর আপনারা আসলে প্লিজ ওয়েবসাইটে এসে এভাবে অর্ডার করেন না নিজেরা, এটা অর্ডার করলে এটা আমাদের জন্য পেইনফুল, কারণ এগুলাকে ধরে ধরে একটা একটা করে কল দেওয়া, এটা খুবই খুবই পেইনফুল হয়ে যায়। আপনারা প্লিজ অর্ডার করেন না ওয়েবসাইটে এসে। আর এটা এই যে অ্যাড মানে এখানে কত কত সেন্টে সেল পাইছিলাম, আমরা একটু একটা জিনিস দেখাই দিই, আগে আগে থেকে একটা জিনিস বলে দিই, পরে হয়তো ব্যাপারটা এরকমই ঘটবে। যেমন ধরেন এই যে 64 সেন্ট একটা করে অর্ডার পাচ্ছিলাম, তাই না? এই যে 64 সেন্ট মানে হচ্ছে টাকায় যদি হিসাব করেন মনে হয় 70 টাকা বা 75 টাকা হবে এক একটা অর্ডার, তার মানে হিউজ প্রফিটেবল, মানে অনেক প্রফিট করতেছিলাম আমরা। যেহেতু 70 টাকায় সেল পাচ্ছি, তার মানে আমাদের পার প্রোডাক্টে লাভ আছে কত, আমরা 250 টাকা ধরে আমরা হিসাব করছিলাম। তো এখন আপনি যদি 70 টাকা হিসাব করেন তাহলে প্রায় আমরা 200-250 টাকার মতো প্রফিট করতেছিলাম পার প্রোডাক্টে, সব মিলে। সো যেহেতু 200-250 টাকা প্রফিট করতেছিলাম, আমি একটু দেখাই এটা, এই ক্যালকুলেশনটা ছিল কোথায়, আমাদের স্লাইডে ছিল, মেবি এখানে ছিল, তাই না? এই যে এখানে ছিল। সো এই দেখেন 100 টাকা আর এদিকে হচ্ছে 30 টাকা, তার মানে হচ্ছে আপনার 150 টাকা, 150 টাকা, আর এখানে ধরেন 70 টাকা, মানে হচ্ছে 220 টাকা আমাদের খরচ, 220 টাকা খরচ, 440 টাকা সেল, তার মানে 220 টাকার মতো আমাদের প্রফিট ছিল পার প্রোডাক্টে, তাই না? সো 220 টাকা যদি পার প্রোডাক্টে প্রফিট হয়, তার মানে কিন্তু আমরা হিউজ মার্জিনে আছি। কিন্তু আপনারা দেখবেন নেক্সট ক্লাসে এটা বেড়ে যাবে, আমি যা প্রেডিক্ট করতেছি। কেন বাড়বে বলেন তো? এটা বাড়বে কারণ আপনারা এই চ্যালেঞ্জটাকে মারাত্মক কমপ্লেক্স বানাই ফেলছেন। কেন কমপ্লেক্স বানাইছেন? আমি যখন অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখছিলাম, আমি যখন এটা এই প্রোডাক্টটা অ্যাড রান করার প্ল্যান করতেছি, তখন এটার প্রচুর কম ছিল, মানে এটার কম্পিটিশন অনেক কম ছিল, অ্যাড লাইব্রেরিতে এত ছিল না। মানে ধরেন ব্যাপারটা ছিল হয়তো বা এরকম, হয়তো 5-7 জন এটা নিয়ে অ্যাড রান করতেছিল, তখন এটার বিট কমে আমি সেল পাইতাম, মানে পাচ্ছিলাম ওই যে আগে যেটা পাইছি যে 60 সেন্টে বা 70 সেন্টে। কিন্তু আপনারা এখন কি করছেন, ব্যাপারটা যেরকম বানাই ফেলছেন, এই প্রোডাক্টের টার্গেট সেম ধরে সবাই অ্যাড রান করে দিচ্ছেন, তখন কি হবে, বিট বেড়ে যাবে অটোমেটিকলি, বিট বেড়ে এটার কস্ট হাই হয়ে যাবে। এমনিতেই ব্যাপারটা চ্যালেঞ্জিং, একদম ব্র্যান্ড নিউ একটা বিজনেস, ব্র্যান্ড নিউ পেজ, একদম নতুন একটা ওয়েবসাইট, ইভেন ওয়েবসাইটটাকে আমি ইচ্ছা করে সাজায়ও নাই। কেন সাজাই নাই জানেন? দেখেন আমি ওয়েবসাইট কিন্তু সাজাই নাই, খেয়াল করেন আমাদের ওয়েবসাইটে আপনি যদি যান দেখবেন কিছুই আমরা করি নাই, জাস্ট সিম্পল রেখে দিছি, কারণ আমি এরকম একটা ওয়েবসাইট আপনাদেরকে বানায় দেখাবো। মানে আমি তো এটাকে খুব জাঁকজমক করতেই পারতাম, জাঁকজমক করে নিলে ওটা দিয়ে সেল করলে তো হবে, ব্যাপারটা আমি চাচ্ছি যে ভাঙা নৌকা দিয়ে আমি সাগর পার হয়ে দেখাই, তখন আপনারা বুঝবেন যে এটা স্পিড বোট দিয়ে পার হইলে কত আরো বেশি ভালো করা যাবে। সো ভাঙা নৌকা দিয়ে যদি আমি পার হতে পারি, তার মানে কি স্পিড বোট দিয়ে আরো স্মুথলি যাওয়া যাবে। সো এটা আমি বোঝাতে যাচ্ছি যে একদম ব্র্যান্ড নিউ একটা জিনিস, ব্র্যান্ড নিউ অ্যাড অ্যাকাউন্ট, কোনো ডেটা নাই, ওটা দিয়ে করতেছিলাম, এখন আপনারা দিচ্ছেন ব্যাপারটা আরো কমপ্লেক্স বানায় সবাই অ্যাড রান করে। সো যাই হোক, সমস্যা নেই, তারপরে দেখি কি করা যায়। আশা করি মেবি ভালো রেজাল্ট আসবে, বাট অ্যাড স্পেন্ড একটু বেশি হবে আর কি। তো আমি চেষ্টা করবো একদম প্রফিটে থেকে এটা করার জন্য, সো দেখি কি হয়। ওকে, আমরা ক্লাস আর লম্বা না করি, আজকে এই পর্যন্ত রেখে দিই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই অ্যাড রেজাল্ট, দেখবো যে আমরা 1 লাখ টাকা সেল করতে পারলাম কিনা, সেটা আমরা দেখবো। পাশাপাশি আমাদের তো চ্যালেঞ্জ ছিল 10 দিনে 1 লাখ টাকা সেল, সো এটা আমার কাছে মনে হলো যে ঠিক আছে, ওকে, ব্যাপারটাকে আমরা একটু একদিনে 1 লাখ টাকা সেল করে আপনাদের মোটিভেশনটাকে আরো বাড়ানো যায় কিনা সেটা একটু দেখি। ব্যাপারটা কমপ্লেক্স চ্যানেল, তারপরে দেখি চ্যালেঞ্জ, তারপরে দেখি। আর আমরা নেক্সট ক্লাসে একটা ওয়েবসাইট বিল্ড করে দেখাবো, মানে এই যে এরকম একটা ওয়েবসাইট কেমনে বিল্ড করতে হবে এটা আমরা দেখাবো, এবং এটা করার আগে কোন কোন জিনিস ভাবতে হয়, কি কি আছে ইন ডেপথ, যারা ওয়েবসাইট নিয়ে কিছুই জানেন না তারাও আশা করি ওই ক্লাসে ডিটেল জানতে পারবেন। সো এরপরে ক্লাসগুলোতে আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকবে, আপনারা মিস করেন না। আর আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করেন লাইভটা, যেন তারাও দেখতে পারে। সো এই পর্যন্তই, পরে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে।